সালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আইএন টিভির পর্দায় আইএন টিভির সাপ্তাহিক রাজনীতি অনুষ্ঠান দেখার জন্য। এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, বর্তমান রাজনৈতিক অবস্থা, সে বিষয়ে কথা বলি। আমরা চেষ্টা করে থাকি আপনাদের সাথে কথা বলার জন্য, আপনাদের মনের ভাব বোঝার জন্য, এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আপনার 5 অগাস্ট সেটি অ্যানালাইসিস করার জন্য। আজকে আমার সাথে কথা বলার জন্য চারজন অতিথি। আমার বামেই হচ্ছেন ব্যারিস্টার নুরুল হুদা জুনায়েদ, উনি হচ্ছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য। এরপরে হচ্ছেন যিনি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ থেকে কথা বলবেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম শামীম, এবং কথা বলবেন বাংলাদেশ যুক্তরাজ্য বিএনপি পক্ষ থেকে যিনি যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ, এবং কথা বলবেন গণ অধিকার পরিষদের খন্দকার সুমন, এবং আপনাদের সাথেও কথা বলবো। তবে সবচেয়ে বড় কথা যে আজকের সাবজেক্টের বাইরে আমরা অন্য কোনো বিষয়ে আলোচনা করতে চাই না। আজকের সাবজেক্ট প্রথমেই হচ্ছে জুলাই জাতীয় সনদ 2025 নিয়ে অনেক জল্পনা কল্পনা, প্রশ্ন, বিতর্ক। কেউ বলছে এটি জাস্ট এ পিস অফ পেপার, এবং কেউ বলছে এটি একটি জাতীয় দলিল, আবার কেউ বলছে এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করবে, আবার কেউ বলছে এটাকে যদি আইনি প্রক্রিয়া না হয় তাহলে এটি জাস্ট ইউ ক্যান থ্রো ইন এ ডাস্টবিন। যাই হোক, আমরা এই বিষয়ে কথা বলবো, এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি অধ্যায় হয়তো আজকে কালকের মধ্যে আমরা দেখব, সেটি হচ্ছে সেনাবাহিনীর বর্তমান অবস্থা এবং ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অর্থাৎ আন্তর্জাতিক আদালতের যে কথা, সেটি হচ্ছে যে 25 জন আর্মি অফিসার যাদের বিরুদ্ধে এলিগেশন আনা হয়েছে তাদেরকে কোর্টে আসতে হবে, হাজিরা দিতে হবে, হাজির হতে হবে। আর আর্মি বলছে, বাংলাদেশ সেনাবাহিনী বলছে তারা কোর্ট মার্শাল, নিজেদের ঘরে নিজেদের বিচার করা হবে, বাট কোনোভাবেই আন্তর্জাতিক আদালত সেটি মানতে নারাজ, এবং কালকে তারা বলছে প্রজ্ঞাপন দেবে। এই নিয়ে সারা বাংলাদেশে এখন কিন্তু একটি উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। আমরা এই বিষয়ে আপনাদের সাথে কথা প্রথমেই আমরা আলোচনা করতে চাচ্ছি জুলাই জাতীয় সনদ। আমি প্রথমে যাচ্ছি ব্যারিস্টার জুনায়েদ আপনার কাছে, যেহেতু আপনারাই মেইন ফ্যাক্টর এই জুলাই জাতীয় সনদ, যেটা প্রত্যেকটি দল সাইন করছে, মনে 4টি দলের মধ্যে মেইন আপনারা সাইন করেন এনসিপি, এবং জনাব নাহিদ সাহেব একটি কথা বলছেন, এটা একটা পেপার মাত্র, নাথিং এলস। এটাকে যদি আইনি প্রক্রিয়ায় না আনা হয় তাহলে এটার কোনো অর্থবহ, এটা ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ এনার্জি। ধন্যবাদ ফারুক ভাই, ধন্যবাদ আইএন টিভিকে, ধন্যবাদ আইএন টিভির সকল দর্শকবৃন্দ যারা আজকের এই প্রোগ্রাম দেখছেন। শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচকবৃন্দদেরকে। আজকে সুন্দর টপিক, যেটা হট টপিক হিসেবে বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে সরব আলোচনা, জুলাই সনদ 2025। ফারুক ভাই দেখেন, আমরা আসলে হচ্ছে গত অভ্যুত্থান হয়েছে জুলাইতে দেশটাকে একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য, যে তরুণরা কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে 24 অগাস্টের 5 তারিখ পর্যন্ত রাজপথে ছিল, আন্দোলন করেছে, জীবন দিয়েছে, কোনো রাজনৈতিক একটা উদ্দেশ্য হাসিল করার জন্য নয়, কোনো একটা স্পেসিফিক একটা ইলেকশন ও একটা কোনো স্পেসিফিক কার্যক্রমের জন্য নয়। পুরো দেশটা নিয়ে তাদের একটা আকাঙ্ক্ষা ছিল, কোনো ডিসক্রিমিনেশন থাকবে না দেশে, জিরো ডিসক্রিমিনেশন হবে, করাপশন ফ্রি হবে। এই আকাঙ্ক্ষাগুলো নিয়ে যখন ওরা রাজপথে ছিল, রাজপথে জীবন দেওয়ার মাধ্যমে, তাদের রক্তের মাধ্যমে একটা নতুন অভ্যুত্থানের মাধ্যমে দেশটা নতুন একটা জায়গায় এসে পৌঁছেছে। এবং তারই ধারাবাহিকতায় যদি দেখেন, আমরা প্রথমে দেখেছি, আমি বেশি লম্বা করতে চাচ্ছি না, আমরা দেখলাম সংস্কার কমিশনগুলো হলো, তারপরে ওই সংস্কার কমিশনগুলা রিপোর্ট অনুযায়ী ঐক্যমত্য কমিশনের আলোচনার প্রেক্ষিতে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মতামত দেওয়ার মাধ্যমে জুলাই সনদ হয়েছে। এই যে জুলাই সনদ হয়েছে, রাজনৈতিক দলসমূহ বসে নেতৃবৃন্দ আলোচনার মাধ্যমে একটা জায়গায় একটা ঐক্যমত্যে এসে পৌঁছেছেন। অনেকেই অনেক ছাড় দিয়েছেন, যদি কোনো একটা জায়গায় আমরা যদি একটা কমিটমেন্টে আসতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। এই যে ঐক্যমত্য, এগুলা কিন্তু আমরা বারবার বলে আসছি রাজনৈতিক দলগুলোর মধ্যে হয়েছে। যতক্ষণ না পর্যন্ত এটাকে আইনি একটা স্ট্রাকচার, আইনি একটা ভিত্তি দেয়া হবে। আমরা অতীতের ইতিহাস যদি লক্ষ্য করি, আমরা 90-তে যে 3 জোটের সংস্কারের যে রূপরেখা আমরা দেখেছি, রাজনৈতিক একটা ঐক্যমত্য হয়েছিল, পরে কিন্তু আর ইলেক্টেড গভর্নমেন্ট এটা বাস্তবায়ন করেন নাই। সো বাংলাদেশের ইতিহাসে এটা আছে যে আমরা
অনেকেই হচ্ছে যে অনেক ক্ষমতার স্বার্থে অনেক কিছুর স্বার্থে হয়তো উপস্থিত একটা সিদ্ধান্তে এসে পৌঁছে গেছি, কিন্তু এই আমরা আসলেই কি এটা বাস্তবায়ন করার জন্য বদ্ধপরিকর আছি? এই ক্ষেত্রে আমি বলবো যে দেখেন জুলাই সনদের যে 84টা ক্লজ আসছে, অন্যতম গুরুত্বপূর্ণ ক্লজগুলাই দেখবেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি সবচেয়ে বড় স্টেক হোল্ডার বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে, তারা কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছেন। আমি এই জায়গায় তাদেরকে বলতে চাই সৎ অনেক কারণে। কেন বলতে চাই যে তারা কিন্তু আসলে তাদের ওই যে ডিসেন্টিংটা আগেই জানায় রেখে দিচ্ছেন যে এইখানে আমাদের দ্বিমতটা আছে, সো আমরা ক্ষমতায় গেলে আমরা যদি ইলেক্টেড হই আমরা এইখানে সংশোধন বা পরিবর্তন আনবো, তার মানে তারা প্রথমেই এটাতে দিয়ে রাখছেন। আর আমাদের কথা হচ্ছে গত 1 বছর আমরা কষ্ট করেছি, এই জায়গায় আসার চেষ্টা করেছি, আমরা এই জিনিসগুলো ঐক্যমত পৌঁছানোর পরেও কেন ডিসেন্টিং থাকবে, এটাকে আমরা কেন হচ্ছে যে লিগ্যালাইজ করতে পারবো না? করতে হলে যে কার্যক্রমগুলা করা দরকার ইলেকশনের আগেই এই বিষয়ে আমরা সবাই একমত হতে হবে। এই ক্ষেত্রে আপনি দেখবেন যে সাক্ষরতা অনুষ্ঠানের নামে একটা আনুষ্ঠানিকতা হয়েছে, আমি বলি এটা একটা সেফ এক্সিটের আনুষ্ঠানিকতা। এখানে তো সবাই সব দল ছিল, সব দল ছিল, হ্যাঁ, বাট আপনারা ছিলেন না। সব দল ছিল, জামাতও ছিল, হ্যাঁ সব দল ছিল। আপনি যদি দেখেন বিএনপির প্রথম থেকে যে অবস্থানটা, বিএনপি কিন্তু তাদের অভ্যুত্থানের পর থেকেই তাদের যে কথাবার্তা, তারা হচ্ছে যে ইলেকশনটা সম্পাদন কিভাবে করা যায়, যত তাড়াতাড়ি সম্ভব ইলেকশনটা হচ্ছে যে যেন তারা কন্ডাক্ট করতে পারে। এই ক্ষেত্রে আমরা বলবো যে তারা তো ইলেকশনটা কন্ডাক্ট করতে চায়, তারা এখানে ঐক্যমত্য এসেছে যত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে যে আমরা যেন ইলেকশনে যেতে পারি, এরপরে সরকার গঠন করার মাধ্যমে হচ্ছে যে যেভাবে বাংলাদেশকে একটা স্থিতিশীল পরিস্থিতি আনবে, এটা তাদের ধারণা। কিন্তু জামায়াতে ইসলামী সহ বাকি যে দলসমূহ সবাই কিন্তু এটা জানে যে বাংলাদেশে এই মুহূর্তে হচ্ছে যে আমরা ক্ষমতা কেন্দ্রিক না হইলে আমরা এই মুহূর্তে নেশনকে রিবিল করতে চাই, রিকনস্ট্রাক্ট করতে চাই। জামাত আপনার কথায় না অবশ্যই জামাত সহ। কেন আমি জামাত সাইন করলো কেন জামাত সহ আমরা বলি, কেন জামাত সহ আমরা বলি, কারণ হচ্ছে যে জামাতে ইসলামী হচ্ছে যে এই সংবিধান নিয়ে জামাত ইসলামীরও কোয়েশ্চেন আছে। এই 72-এর সংবিধান হচ্ছে যে গত 54 বছরে যে অধিকার দিতে পারে নাই, এই অধিকার প্রতিষ্ঠার জন্য জামাতে ইসলামও কিন্তু বারবার হচ্ছে যে 5 অগাস্টের পরে ইলেকশন থেকে বেশি সংস্কারে তারা দিয়েছে। এনসিপি সহ অন্যান্য যে রাজনৈতিক দল, তরুণদের দলের সাথে কিন্তু অনেক জায়গায় তারা একমত ছিল, এবং ঐক্যমত্য কমিশনের আলোচনায় দেখবেন অনেক জায়গায় তারা একমত ছিল। আপনি দেখবেন হচ্ছে যে 3টা দল জামাত ইসলামী, বিএনপি এবং এনসিপি, ওই জায়গায় দেখবেন হচ্ছে যে মোস্ট অফ দ্য টাইম যে জায়গায় 2টা রাজনৈতিক দল এক হয়ে গেছে ঐক্যমত্য কমিশনে কিন্তু এখানে কনসেনসাস দিয়ে দিছে। তো আমরা যেটা এক্সপেকটেশন আমাদের ভিতরে ছিল যে অ্যাটলিস্ট এই ইমপ্লিমেন্টেশন প্রক্রিয়াটা যেটা ঐক্যমত্য কমিশনে সবাই একমত হয়েছে, এটা আদেশ আকারে জুলাই সনদে থাকবে, এবং এটা গণভোটের মাধ্যমে জনগণের কাছ থেকে রায় নিয়ে এই সংবিধানের সিগনিফিকেন্ট যে পরিবর্তনটা এটা হচ্ছে যে করা হবে। কিন্তু দেখা গেল জুলাই সাক্ষরতা অনুষ্ঠানের আগে এই যে ইমপ্লিমেন্টেশনের কোনো প্রসেস বা প্রক্রিয়া এই সনদে উল্লেখ নাই। এটা আমরা কেন এটাতে হচ্ছে যে যাই নাই, এটার সাথে সম্পর্কিত। আপনি যদি দেখেন প্রক্লেমেশনের কথা নিয়ে, প্রক্লেমেশন নিয়ে বা জুলাই ঘোষণাপত্র নিয়ে আপনি কি কোনো টক শো করেছেন লাস্ট প্রক্লেমেশন 5 অগাস্টের পর থেকে? করেন নাই, কারণ এই প্রক্লেমেশনটাকে আপনিও মনে করতেছেন এটা একটা জাস্ট একটা পাতা। কারণ কি, প্রক্লেমেশনের আগে আমাদেরকে কিন্তু ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আগের দিন ডেকে নিয়ে বলা হয়েছিল যে এই দেখেন প্রক্লেমেশন এটা এরকম, এই কষ্টটা দেখেন। পরবর্তীতে দেখেছি আমরা পরের দিন এটা বদলানো হয়েছে, বলা হয়েছে যে ইলেক্টেড গভর্নমেন্ট এটা এসে এইগুলা বাস্তবায়ন করবে। সো আমরা আগে প্রতারিত হয়েছি। আমরা দেখেছি জুলাই ঘোষণাপত্র জাস্ট একটা বেজা পাতার মতো হয়ে গেছে। আমরা জুলাই সনদে 100টাও ছাড় দিতে চাই না, আর এটা আজকে থেকে বলে আসছি না, আমরা আগে থেকে বলে আসছি। কোন জায়গাটা ছাড় দিতে চাচ্ছেন না? ছাড় দিতে চাচ্ছি না ইমপ্লিমেন্টেশনের জায়গায়। দেখেন ঐক্যমতের জায়গায় কিন্তু আমরা এক হয়ে গেছি। আমরা কিন্তু জুলাই সনদের 84টা ক্লোজের সাথে কিন্তু আমরা সবাই একমত, শুধুমাত্র বিএনপি যে কয়েকটা এবং অন্যান্য দল কিছু কিছু জায়গায় ডিসেন্টিং দিছে। আমাদের কথা হচ্ছে এই জিনিসগুলা সুস্পষ্ট করতে হবে। নোট অফ ডিসেন্টের কি হবে, আমাদের হচ্ছে যে এই বাস্তবায়নের প্রক্রিয়াটা কি হবে, এটা হচ্ছে যে সুস্পষ্ট হতে হবে, তারপরে আমরা স্বাক্ষর দেব। এটা গণভোট হবে, হ্যাঁ না গণভোট পরে। আপনি আগে স্বাক্ষর দিতে হবে, দেওয়ার আগে তো দেখতে হবে যে জুলাই সনদে ইমপ্লিমেন্টেশন প্রসেসটা তো লেখা আছে, তারপরে হচ্ছে যে এই পুরাটার উপরে লিগ্যালাইজ করার জন্য গণভোট কেন হবে। গণভোট এই কারণে হবে যেন আপনি দেখেন ECA 1972 এই দেশে যখন ইউরোপিয়ান লটা চেঞ্জ করা হয়, এটা বাই বলতে পারবেন,
ফান্ডামেন্টাল কোনো ল যদি কনস্টিটিউশন থেকে আপনি চেঞ্জ করতে হয়, মৌলিক পরিবর্তন করতে হয়, আপনি জনগণের মতামত দিতে হবে। এটা কোনো ইলেক্টেড গভর্নমেন্ট পারবে না। এখানে এইচআরে 1998 আপনি চাইলেই বদলাই ফেলতে পারবেন না, একটা রেফারেন্ডাম লাগবে আপনার। সো এই গণভোটটা কিন্তু এই সংবিধানের দ্বারা আপনি পারবেন না, এটা আদেশ হিসেবে আসতে হবে। সো আমরা চাই এই অভ্যুত্থানের সরকারই এই জুলাই চার্টারে যখন রাজনৈতিক দলসমূহ নিয়ে ঐক্যমত্য হয়েছে, তখন এই আদেশটা এই সরকারটাই দেয়, যেটার উপরে হচ্ছে যে একটা গণভোট হবে। গণভোট হওয়ার মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে এটা হচ্ছে যে ইলেকটেড গভর্নমেন্টকে বেঁধে দেওয়া হইলো যে প্রথম কাউন্সিলে আপনি এটা করতেই হবে। আর এটা গণভোট কেন করতে হবে? গণভোট করতে হবে এই কারণে যে আপনি যে সংবিধানের মৌলিক পরিবর্তন করতেছেন, এটা তো ওই যে আপনি সংশোধনের মতো না। আপনি সংশোধনের মতো করলে কিন্তু আজকে থেকে 10 বছর পরে গ্যারান্টি নাই যে এটা হচ্ছে যে কেউ চেঞ্জ করবে না। আমাদের দেশের অন্যতম একজন প্রভাবশালী হচ্ছে যে নেতা, আমাদের সবাই হচ্ছে যে যাকে আমরা শ্রদ্ধা করে দেখি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনি দেখেন উনি কিন্তু 5th অ্যামেন্ডমেন্টে সংশোধনীর মাধ্যমে অনেকগুলা জিনিস পরিবর্তন করেছিলেন, কিন্তু উনি সংবিধানকে সংশোধনের মাধ্যমে কিন্তু এগুলা ঢুকাইছিলেন। 5th অ্যামেন্ডমেন্ট ওইটা 2008 এসে কিন্তু বাতিল হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু ওইটা বাতিল। সো আমরা মনে করি যে কেউ যদি এরকম মনে করেন যে না ঐক্যমত্য হয়ে গেছি সব রাজনৈতিক দল, এখন আমরা ওইখানে যাব, আমাদের নোট অফ ডিসেন্ট দেয়া আছে, আমরা চেঞ্জ করে আমরা ওই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, কারণ আমরা তো ক্ষমতায় আছি, অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হচ্ছে সংশোধনীর মাধ্যমে আমরা এগুলা সংবিধানে ঢুকাই দিলাম, এইটা দিয়ে কিন্তু জুলাই রক্ষা হচ্ছে না। বাট আমার একটা প্রশ্ন আপনার কাছে, ইয়েস আপনি অনেকগুলো কথা বলছেন, বাট প্রত্যেকটি রাজনৈতিক দল কেন এক হলো? এই এটা যদি নেগেটিভ এতই থাকে, দেখেন আনুষ্ঠানিকতা সবাই পছন্দ করে বাংলাদেশের, মানে কি শো আপ? না, হ্যাঁ, আনুষ্ঠানিকতা সবাই। বাংলাদেশে একটা কালচার হঠাৎ করে ক্রিয়েট হয়েছে যে আমরা সবাই মিলে বসতে পারছি, কথা বলতে পারছি, এবং মানুষ সাইনটা কেন দিল? হ্যাঁ, এক্স্যাক্টলি, সাইন তো আমরাও দিয়েছিলাম, আমরা তো অস্বীকার করতেছি না। প্রক্লেমেশনে আমরাও সাইন দিয়েছিলাম। সো আমরা তো সাইন দিয়েছি, এই কারণে বুঝতেছি যে কিছু একটা হচ্ছে, ভালো একটা হচ্ছে, কিন্তু দেখলাম যে ওই সাইনটাও একটা আনুষ্ঠানিকতা শুধুমাত্র। এখন জুলাই সনদের ক্ষেত্রে যদি একই বিষয় হয়, সবাই এসে সাইন দিয়েছে, সবাই মনে করতেছে যে এইটাতে আমরা সাইন দেই, এই আনুষ্ঠানিকতায় আমরা তাকি, এইটাই তো আমাদের কাছে অনেক বড় পাওয়া। কিন্তু বাস্তবতা হচ্ছে যদি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যদি ইমপ্লিমেন্টেশন এটা না হয়, তাহলে গত 1 বছর 1500 শহীদ, 40,000 আহত, এদের সাথে আমাদের বেমানি হবে, এদের সাথে আমাদের গাদ্দারি হবে। ধন্যবাদ রাইসা মওদুদ আহমেদ। বিষয়টা ওনার কাছে জানলাম, ওনারা সাইন করে না এবং ওনারাই একমাত্র দল, আরও দল আছে, বাট সবচেয়ে আলোচিত দলগুলোর মধ্যে একটি হচ্ছে এনসিপি, যে জুলাই সনদে তারা সাইন করে না এবং তারা এটাকে একটা পিস অফ পেপার হিসেবে আখ্যায়িত করছে, যেটা ব্যারিস্টার জুনায়েদ সাহেব এক্সপ্লেইন করলেন। প্রশ্নটা হচ্ছে বিএনপি নোট অফ ডিসেন্ট অনেক জায়গায় দিছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? ওনারা তো সাইন করেন না এবং ওনারা এখন জামাতেরও কথা কিন্তু একই। ধন্যবাদ। আমি প্রথমে ওনাকে বিনয়ের সাথে আমাদের প্যানেলের সবাইকে আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, একটা দল হিসাবে আপনারা কি গণতান্ত্রিক ডেমোক্রেটিক পার্টি কেনা? আপনাদের পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে কেনা? যদি গণতন্ত্রে বিশ্বাস করে, তাহলে প্রথম কথাটা হলো যে জনগণ হলো সমস্ত ক্ষমতার মালিক, জনগণ সিদ্ধান্ত নিবে দেশ কিভাবে চলবে, সংবিধান কীভাবে হবে, রেফারেন্ডাম হবে কি হবে না, এবং কী ধরনের আপনার সংস্কার হবে, কী ধরনের পরিবর্তন আসতে হবে, সেটা জনগণকে নিয়ে জনগণের শক্তিটাকেই মাধ্যমে সংস্কার যতগুলি প্রস্তাব আসছে সেগুলো নিয়ে আসতে হবে। এখন বিএনপি একটা গণতান্ত্রিক দল, সে জন্ম থেকে এখন পর্যন্ত দল। বিএনপি হুট করে বিপ্লবী দল হতে পারে না। বিপ্লবের জন্য যেটুকু দরকার, ডক্ট্রিন অফ নেসেসিটির আওতায় পরিস্থিতি অনুযায়ী ফ্যাসিজমকে সরানোর জন্য যতটুক বিপ্লবী হওয়ার দরকার, বিপ্লবী সরকার ওই এনসিপিদের নেতৃত্বদের সাথে আমরা কিন্তু ঐক্যবদ্ধ থেকে একটা দেশের পরিবর্তনের একটা গ্রেট চেঞ্জের ক্ষেত্রে আমরা ভূমিকা রেখেছি। কিন্তু ভূমিকা রাখার অর্থই যে আমরা গণতন্ত্রহীনতে চলে যাব না, জনগণকে সাথে নিয়ে আমরা কাজ করতে চাই, যা কিছু করবো জনগণকে নিয়ে করব, জনগণের সাথে থাকব। তো সেই সাথে থাকার প্রেক্ষিতে আমরা কিন্তু চাচ্ছি যে সকল সংস্কারগুলো আমরা ঐক্যমত্য কমিশনের মাধ্যমে একটা কমন জায়গায় এসেছি, এই জায়গার বাকি অংশটা জনগণকে নিয়ে করতে চাই। জনগণকে নিয়ে করতে যাওয়ার মিনিংটা হচ্ছে যে সামনে যে পার্লামেন্টের নির্বাচনটা হবে, এটা জনগণের সরকার হবে। জনগণের সরকার হবে এখানে মাইনাস আওয়ামী লীগ, মাইনাস ফেসিজমের যারা থাকবে তারা সবাই ডেমোক্রেটিক, তারা সবাই দেশপ্রেমিক, তারা সবাই বিপ্লব চেতনাকে ধারণা করবে। এখন একটা জায়গায় আপনি মনে রাখবেন, আমরা বলছি না যে আগামী নির্বাচনে, উনি বলছে বিএনপি একটা স্টেক হোল্ডার, বড় স্টেক হোল্ডার, কিন্তু এটা স্টেক হোল্ডার বেসিকলি সত্য হচ্ছে যে আমরা জনগণের যদি আমাকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে পার্লামেন্টে পাঠায়, তাহলে আমরা জনগণের সরকার।
আমাদের জনগণের সরকারকে এস্টাবলিশ করার ক্ষেত্রে আমরা কি দিচ্ছি, আমরা 31টা দফা দিচ্ছি, একই সাথে জুলাই সনদে স্বাক্ষর করেছি। জুলাই সনদে স্বাক্ষর করার কমিটমেন্টটা হচ্ছে যে আমাদেরকে আপনারা ক্ষমতায় আনেন অথবা সরকারি ব্যবস্থায় বসান, তাহলে আমরা এই সনদটা বাস্তবায়ন করব। যদি এই সনদ বাস্তবায়ন না করি, জনগণ আমাকে পরবর্তীতে আমাদের দলকে পরবর্তীতে শাস্তি দিয়ে সরিয়ে ফেলবে। ডেমোক্রেটিক সিস্টেম নিয়ম হলো যদি কোনো কারণে কমিটমেন্ট ইলেকশন ম্যানিফেস্টোতে যদি কোনো কারণে ব্রিচ হয়, তাহলে পরবর্তীতে ইলেকশনের সময় ওই গভর্নমেন্টকে তারা সরিয়ে দেয়, তার পানিশমেন্ট দেয়। আর এখানকার বিপ্লবী এনসিপি যারা বলতে, তাদের বিপ্লবী চেতনা আমি সম্মান করি, রেসপেক্ট করি, কিন্তু এটা আইনগত ভিত্তি আমি কোন সময় দিব? আইনগত ভিত্তি এখন দিলে যেটা হচ্ছে বিপ্লবী এই যে বর্তমান ইন্টারিম সরকার, সেটা আইনগত ভিত্তি দেওয়ার চেষ্টা করবে। কিন্তু এই ভিত্তিটাই যদি আমি জনগণকে নিয়ে দিই, তার সমস্যাটা কোন জায়গায়? মানে ইলেকশনের পর, হ্যাঁ, এই না আমি আস্থার জায়গাটা কোন জায়গায়? এখনকার সরকার যেটা আসবে, এই সরকার কিন্তু আওয়ামী লীগ না, এই সরকার ফ্যাসিস্ট না, এই সরকার জনগণের সরকার। তো জনগণের সরকারকে জনগণের ক্ষমতা হাতে তুলে দিতে আপনার সমস্যা, যদি আপনি ডেমোক্রেটিতে বিশ্বাস করেন। আমি তো বলছি না যে আমরা এটা করবো না, আপনারা এটা মনে করেন যে আপনার ইলেকশন এটা হবে, আপনার ইলেকশন করা। আমি বলছি জনগণের হাতে যখন ক্ষমতা চলে আসবে, জনগণের ক্ষমতা ইলেকশন হতে হবে, তখন এই যে কমিটমেন্ট অনুযায়ী জাতীয় জনগণ এজেন্ডা, যে আমাদের জুলাই সনদ যেটা হলো, শুধুমাত্র একটা সরকার করতে পারবে যে সংবিধানের মৌলিক সংস্কার কি সংবিধানে সরকারই করতে হবে। সরকার তখন রেফারেন্ডাম দিবে, সরকার তখন যা যা করার দরকার সব করবে। হ্যাঁ, পার্লামেন্টের মাধ্যমে সিদ্ধান্ত নেবে যে পার্লামেন্টের মধ্যে বিল না হবে, যে এই ব্যাপারে এই ইস্যুতে বিল আনা হবে, রেফারেন্ডাম হবে, এই জায়গাগুলোতে রেফারেন্ডাম হবে, এই জায়গাতে কনস্টিটিউশন সংবিধানের সংশোধনে যা কিছু করে সব পার্লামেন্ট করবে। ইলেকটেড সরকার যদি করতো তাহলে 1 বছর হচ্ছে যে ঐকমত্য কমিশনে আলোচনা দরকার কি ছিল? দরকার ছিল যারা শোনেন এই আলোচনাটা যেটা হয়েছে সেটা পার্লামেন্টের ভিতরে হইতে পারে, পার্লামেন্টের বাইরে হইতে হবে, বিপ্লবীদের নেতাদেরও হইতে হবে। ঐক্যমত্য কমিশনে কয়টা লোক এখানে অংশগ্রহণ করেছে? সব দলের রিপ্রেজেন্টেটিভ, সব দল আমার জায়গায় আসে, পুরো দলকেও না, আমি একটা জায়গায় আসে। আচ্ছা, ওনার ব্যাখ্যা শুনে ফেলি। দেশটা হচ্ছে 18 কোটি মানুষের, কয়েকটা দলের না। আপনারা কমিশন করেছেন ঐক্যমত্য, 18 কোটি মানুষ একসাথে বসে যাবে। অবশ্যই 300 আসন মানে 300 এমপি মানে 18 কোটি মানুষ। 18 কোটি মানুষ। আপনি কি মনে করেন এই মুহূর্তে আমার মনে না, আমি মনে এই ঐক্যমত্য যে জুলাই সনদটা হয়েছে, এটা কয়েকটা দলের সমস্ত জনগণের না। জনগণকে রিপ্রেজেন্ট করার প্রমাণ কই? আসুন দেখেন না কয়জন প্রমাণিত যায় যে জনগণের রিপ্রেজেন্ট যদি হয়ে থাকে, তাহলে পার্লামেন্টে দেখা যাবে আপনার এনসিপি 300 আসন পাবে। কারণ আপনারা তো আপনারা কি মনে করেন না জুলাইয়ের বিপ্লবের সমস্ত চেতনার ধারক বাহক নেতৃত্ব আপনাদের? আমরা সেটা ক্রেডিট দিই। এই ক্রেডিট যদি জনগণ আপনাদেরকে দেয়, 300 আসনই এসে এনসিপি যাবে। আপনারা এটা বিশ্বাস করেন না কেন? 300 এমপি এনসিপি 300 আসন যাক, সমস্ত সংস্কারগুলো আপনি করে ফেলতে পারবেন, কারণ জনগণ আপনাদেরকে পার্লামেন্টে পাঠাবে। এখানে দলের গুটি কর্তক দলে, তার মধ্যে কেউ আর বয়কট করে, কেউ আবার নোট অফ ডিসেন্ট দেয়। তো জনগণ কোথায়? নোট অফ ডিসেন্ট দিছে কে? যে কোনো একটা দল দিচ্ছে, ডেমোক্রেটিক পার্টি দিতে পারে। দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। তো বলতেছে বাংলাদেশের জনগণকে আপনি পাশ কাটিয়ে কেন বাংলাদেশে এত বড় চেঞ্জ করবেন? জনগণকে অংশ না, এই আন্দোলনে শুধু এনসিপি নেতৃত্ব দিচ্ছে, জনগণকে অংশগ্রহণ করে না। জনগণকে এনসিপি কিভাবে বাদ দিয়ে দিল? আপনি মানে এই ব্যাখ্যাটা কই থেকে নিয়ে আসলেন? এই ব্যাখ্যাটা দিলেন যে ইমপ্লিমেন্টেশন শুনেন, ইমপ্লিমেন্টেশনে আপনি এখনই চাচ্ছেন আইনি ভিত্তিতে তাকে ইগনোর করতেছেন। ইমপ্লিমেন্টেশনের আলোচনা ঐক্যমত্য কমিশনে সবাই অলরেডি একমত হয়ে গেছে। কোন জায়গায়? জি, ঐক্যমত্য কমিশনে শুধুমাত্র ওটা জুলাই চার্টারে ঢুকানো হয় নাই। আপনার সালাউদ্দিন আহমেদ চৌধুরী বিএনপি রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওইখানে ছিলেন। ওইখানে আদেশ আকারে আসবে, কিভাবে বাস্তবায়ন হবে, তারপরে গণভোট হবে, প্রথম কাউন্সিলে নির্বাচিত গভর্নমেন্ট 2 বছরের ভিতরে সেটা কমিট করে। নির্বাচিত গভর্নমেন্ট পার্লামেন্ট গঠন করার পরে নির্বাচিত গভর্নমেন্ট 2 বছরের ভিতরে এই জিনিসগুলো সবকিছু বাস্তবায়ন করার একটা কমিটমেন্ট আছে, এবং তারা তখন সরকারিভাবে কমিটমেন্ট অনুযায়ী সেটা বাস্তবায়ন করবে। যদি কোনো কারণে এই প্রমিস বাস্তবায়ন না করে, দেন তাদেরকে পানিশমেন্ট হিসেবে তাদের পরবর্তী গভর্নমেন্ট আউট করে দিবে ডেমোক্রেটিক ভাবে। হ্যাঁ, আপনি না করলেন, আপনি কি আরেকটা অভ্যুত্থান করা লাগবে? আরেকটা অভ্যুত্থান কেন করবেন? আপনি ডেমোক্রেসিতে বিশ্বাস করতে হবে। তবে আগে বলেন আপনি ডেমোক্রেটিক। আচ্ছা, আমি একটু একটা জিনিস, আপনাকে আগে ডেমোক্রেটিক হইতে হবে। এটা কোন ডেমোক্রেসি মানি না? আচ্ছা, অভ্যুত্থানের পরে সব রাজনৈতিক দল এসে ঐক্যমত্যে পৌঁছাইলো। এই ঐক্যমত্যে পৌঁছানোর পরে আমরা বলতেছি যে আমরা একটা বাস্তবায়ন পদ্ধতি আপনিই করেন, ইলেক্টেড হয়ে আপনিই করেন, কিন্তু এই পদ্ধতিটা আমরাই
এখন সিলেক্ট করে দেই পদ্ধতিটা যে কিভাবে বাস্তবায়ন হবে। আচ্ছা, আপনি বলতেছেন okay, এখানে জনগণকে উপকার করা হচ্ছে, এটা আবার কোন ধরনের বাস্তবায়নের পদ্ধতি তো বলা আছে। জনগণের ম্যান্ডেট কি এই সরকারের নাই? এই সরকার যদি আদেশ দেয়, এই সরকার কি জনগণের ম্যান্ডেট নিয়ে আসে নাই? এই গোষা এই সরকার প্রত্যেকটি আদেশ জনগণের ম্যান্ডেটে অ্যাপ্রুভ করতে হবে পার্লামেন্টে অ্যাপ্রুভ করতে হবে। একটু শামীম সাহেব, অ্যাডভোকেট শামীম সাহেব, আপনার কাছে জামাত ইসলামী কিন্তু জুলাই সনদে সাইন করছে, এখন কিন্তু সাইনের পরে আবার কিন্তু ওনার নড়ে বসছে, এখন কিন্তু নড়ে বসছে কেন? জি ধন্যবাদ ফারুক ভাই, আমাদের সহ আলোচকবৃন্দ, দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখানে বলতে চাই, আপনি যে কথাটা বলেছেন যে জামাত নড়ে বসেছে, জামাত যখন সাইন করেছে, সাইন করার সময় ওনারা বেশ কয়েকটা শর্ত দিয়েছিল যে এই সকল শর্ত সাপেক্ষে ওনারা সাইন করেছে। সেই সেরিমনি অনুষ্ঠানে ওনারা ছিলেন, এটা দেশবাসী বিশ্ববাসী দেখেছে, বিশ্ববাসী জানে, প্রচার করা হয়েছে এবং সাংবাদিক সম্মেলন করেও ওনারা উপস্থাপন করেছে। জামাত সাইন করছে, তো সাইন করেছে শর্ত সাপেক্ষে, এই শর্তে, এই শর্ত তার মধ্যে এক নাম্বার শর্ত, আমি কোন শর্ত পাইনি, তার মধ্যে এক নাম্বার শর্ত হলো বেশ কয়েকটা 5টার মতো শর্ত আছে, জুলাই সনদে অন্তর্ভুক্ত আছে এই শর্ত। জামাত সরকারকে সাইন করার ব্যাপারে যখন ওনাদেরকে আহ্বান করা হলো, ওনারা এগ্রি করেছে, তবে ওনারা বলেছে আমাদের কিছু শর্ত আছে। শর্তগুলো কি কি? তার মধ্যে উল্লেখযোগ্য শর্ত হলো যে রেফারেন্ডাম নিয়ে এই সনদকে বাস্তবায়ন করার জন্য যে জনগণের যে স্বীকৃতি, সেই স্বীকৃতিটা নিতে হবে। এরপর এটা কি সত্যি কিনা জামাত সাইন করার কথা ছিল না? না না, এরকম কোন এটা সত্য না, এটা এইভাবে ছিল না, না এটা এইভাবে, এটা সত্য না, না না, এটা ডিফারেন্টলি ওনারা আসলে এটাকে কেউ কেউ এটাকে ডিফারেন্ট হয়ে বলছে। আসলে কথাটা ছিল, ওনারা কি বলছে, আমাদের প্রত্যাশা ছিল, আমরা শুধু এনসিপি না অন্যান্য দলের সাথে আমাদের কথা হয়েছে, কথা ছিল না, কিন্তু আমাদের সাইন করার কথা ছিল, তবে তার আগে আমরা সরকার থেকে কিছু ইনফরমেশন আমরা সেখানে দিয়েছি যে এই শর্ত যদি আপনারা এগ্রি করেন, মিডিয়া জানে না কি দিয়েছেন আপনি সকল বিষয় তো মিডিয়াকে জানানোর সুযোগ পাবেন। গোপনে হয়ে গেছে, না গোপনে না, তাহলে কিভাবে? তার তো হাসিনা আর মোদির মধ্যে যে চুক্তিগুলো হইছে এগুলো আপনি সরকারের সাথে একটা রাজনৈতিক যোগাযোগ হইছে না, অবশ্যই, তাহলে তো মিডিয়া জানবে না কেন? জানতে চাইলে জানবো, এখন আমরা জানাচ্ছি এবং জানাচ্ছি। ওই সময় পর সাংবাদিক সম্মেলন করেও জানানো হয়েছে যে আমরা ঘুম থেকে উঠে দেখলাম কি জানানো হয়েছে সেটা বলে ফেলেন। জানানো হয়েছে, তার মধ্যে বেসিক বিষয় হলো আমরা চেয়েছি যে জনগণের স্বীকৃতি নেওয়ার জন্য অবশ্যই রেফারেন্ডাম মানে গণভোট, একটা গণভোটের আয়োজন করতে হবে। আগেও বলেছি, এখনো বলি, জানেন না আইনের সাথে এটা সম্পর্ক ছিল না। আপনারা বলছেন বিএনপি বলছে ভোটের দিন, আপনারা বলছেন ভোটের আগে, তাই না? আমরা বলছি এটা এখনো হ্যাঙ্গিং অবস্থা আছে, এখন হ্যাঙ্গিং হবে। এই জন্য তো আমরা মোটামুটি অনেক বেশি সাইন করার কথা ছিল না, আমরা ঐক্যমতের সকল কিছু। আমার কথাটা আপনি বোঝেন নাই, এটা সাইনের সাথে এটা সম্পর্ক ছিল না। আপনার 5টা ক্লজ বলেন কি 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 শর্ত দিয়ে ডক্টর ইউনূসের সাথে কি আপনারা সাইন করতে গেছেন? আমরা সকল বিষয় আমরা স্পষ্ট এই মুহূর্তে আমি আপনাকে সব বিষয় বলবো, তবে এক নাম্বারটা আপনাকে ক্লিয়ার করতে চাই, জনগণকে জানাতে চাই যে আমরা চাই যে রেফারেন্ডাম যে ওটা তো আগেরই যাওয়া, এক নাম্বার আমাদের ক্লোজে আছে, কমিশনও কইছে এটা ভোট হবে, এন্ড বিএনপি বলছে ইলেকশনের দিন হবে, আর আপনারা বলছেন আগে হইতে হবে। এটা তো 72 সনের কথা, এটা তো জানেনই, মানে তখনও বলছেন আপনারা সাইন করবেন না। কোন আলোচনার প্রেক্ষাপটে আপনারা আমাদের মূল আলোচনা ছিল এটা যে এখনো ঐক্যমত কমিশন একবারও বলে নাই ভোট 2 দিন আগে হবে বা ভোট ফেব্রুয়ারি মাসে হবে। এখনো তারা এটা হ্যাঙ্গিং অবস্থায়, আগে হবে না ওই দিনই হবে, দিস ইজ নট ক্লিয়ার। বাট আমার প্রশ্নটা আপনার কাছে, এবং আমরা কিছু আশ্বাস পেয়েছি যে আমরা এগুলো নিয়ে আলোচনা হবে, এবং আমরা সরকারের পক্ষ, সরকার চাইলে এটা করতে পারবে না কেন? যদি রেফারেন্ডামের নির্বাচন সরকার চাইলে পারবে না তো কে পারবে? একটু আগে 24টা দলের কথা বলছেন, 24টা দল যদি বলে এক্সাম্পল যে নির্বাচন হবে আগে, তাহলে হবে। সরকার কি? সরকার তো একটাও সরকার তৈরি করে নাই। এই 84টা পয়েন্টে একটাও সরকারের 2-1টা দল ছাড়া সকল দল কিন্তু একমত যে নির্বাচনটা আগে হবে। তাহলে এখনো আমরা এই জায়গায় আছি, আমি জানি আপনি এই জায়গায় বিএনপি চায় না নির্বাচনটা আগে, তাহলে এখনো সেম বিএনপি চায় না নির্বাচনটা আগে। এটাকে ম্যানেজ করা, ওনাদেরকে ম্যানেজ করতে হবে, ওনাদেরকে তো বুঝাইতে হবে যারা চাচ্ছে না আগে নির্বাচন কে বুঝাবে। সেজন্য অনেকগুলো উইং কাজ করতেছে সরকারের, অনেকগুলো রাজনৈতিক পার্টি কাজ করছে, ওনাদেরকে অনেকগুলো বুদ্ধিজীবী মহল আছে যে ডক্টর ইউনূস সরকারের সাথে
জামায়াতে ইসলামের আন্ডার দ্য টেবিল একটা মিটিং হয়েছে, মিটিংয়ের মধ্যে কিছু আপনারা সলা পরামর্শ করছেন, করার পরে ওনারা হয়তো অ্যাকসেপ্ট করছে, এটা আপনার কথা অনুযায়ী, নট মাই অর না, আপনার এটা অ্যাজাম্পশন। আপনি তো বলছেন আমাদের একটা মিটিং হয়েছে, না, আমি মিটিং এর কথা বলি না, আমরা বলছি যে আমাদের সাথে কিছু বিষয় আমরা জানিয়েছি, ওনারা বলছে ঠিক আছে আমরা আমরা চিন্তা করছি। আগের দিন জানাইছেন তাই না? কারণ আগের দিনের মিটিংও আমরা জানি যে আমার সাইন করতেছে না। আমরা আগের দিন রাত্র পর্যন্ত আমাদের সিদ্ধান্ত ছিল যে এই বিষয়, এই বিষয়গুলো যদি নির্বাচনটা যদি ওনারা প্রোক্লেমেশনটা যদি রেফারেন্ডামের যে সংক্রান্ত যে নির্বাচন এটা যদি আগে না হয়, আমরা সাইন করব কি করব না এটা নিয়ে আমাদের এখনো তো সেম অবস্থা, আগে তো হবে না নির্বাচন, পরেও হবে না, সেম ডে হবে, এটা কেউ জানে না। সেম ডে হলে কি কি সমস্যা আছে আমরা এগুলো জানিয়েছি। আমার প্রশ্নটা যে এনসিপি এবং আরো কয়েকটি দল একটা প্রশ্ন তুলছে, তারা বলছে আর কি যে আমি ওয়ার্ডটা ইউজও করতে চাই না, যে মানে যাদের জন্য করে চুরি তারাই বলে, অর্থাৎ মুখে এক কথা বলে আবার সামনে গিয়ে চেঞ্জ করে ফেলছে। আপনারা সাইন করবেন না এটা কনফার্ম ছিল এনসিপি মোটামুটি, আচ্ছা, এবং মিডিয়াও ছিল যে জামাত যাবে না, এবং জামাতের মুখপাত্র বলছে সাইন করব না বিকজ অফ এই। আমি এটাকে আপনি এটাকে নেগেটিভলি না নিয়ে পজিটিভলি নেন। ওনারা যে সিদ্ধান্ত নিয়ে ওনারা অবস্থান করেছেন, ওনারা কারা? এনসিপির কথা বলছি, আমি জামাতের কথা বলছি, আমি ওনাদের কথা, ওনারা যে অবস্থানটা নিয়েছেন যে এই বিষয়গুলো যদি কনফার্ম না হয়, নিশ্চিত না হয়, প্রক্রিয়াটা যদি নিশ্চিত না হয় বাস্তবায়ন প্রক্রিয়া, ওনারা সাইন করবেন না। আমি মনে করি ওনাদের পক্ষ থেকে যা করা হয়েছে এটা ওনারা রাইট করেছেন। জামাতের অবস্থান হলো এই বিষয়টাকে বাস্তবায়ন করানোর জন্য বিএনপিকে প্রেসার দিয়ে যারা আপত্তি তুলেছে তাদেরকে ম্যানেজ করার জন্য জামাতের সেখানে থাকা দরকার। সাইন করাটা রং ছিল, এখন কি বলতেছে না জামাত সাইন করাটা রং বলে, জামাত শর্ত দিয়ে দিয়েছে। এই কিছু বিষয় আছে যদি সরকার এবং অন্যান্য যারা আছে এটার সাথে সম্পৃক্ত, ওনারা যদি এটা মেনে নেয়, আমরা এই যেটা সাইন করেছি আমাদের এটা রাইট। আর যদি করে ফেললে শর্তগুলো জানিয়ে দেওয়া হয়েছে, যদি ওনারা এই শর্তগুলো পালন না করে রাখেন, আচ্ছা এখানে তো স্পষ্ট ভাই, এটা তো ওনারা যদি স্পষ্ট ওনারা যদি এটা না রাখে তাহলে আমরা একটু উচ্চ করব, আমরা বাস্তবায়ন প্রক্রিয়ার ব্যাপারে কোনো জামাত ইসলাম সাইন করার কথা ছিল কি ছিল না? প্রথমে ধন্যবাদ আপনাকে এবং জুলাই সনদ নিয়ে আলোচনা করার জন্য, এবং দর্শককে ধন্যবাদ। প্রথমত হচ্ছে আপনাদের চ্যানেলে আসার কারণে দেশের জনগণ এবং কমিউনিটির মানুষের কাছে আমার পার্সোনালি এটা দায়বদ্ধতা হয়ে গিয়েছে, কারণ যেখানে যাই মানুষ কোনোভাবে চিনে ফেলে এবং বলে যে ভাই সত্য কথাটা বলবেন, দলীয় চামচামি করবেন না এরকম। তো যেসব দর্শকরা বলে থাকেন বিভিন্ন সময় তাদের উদ্দেশ্যে বলতেছি, আমি আমার যোগ্যতা অনুযায়ী সত্য কথাটাই বলি। জামাত পিয়ার না হলে জামাত জুলাই সনদে সাইন করবে না, এটা জামাতের আতাউল্লাহ ভাই, আপনারা কেউ কথা বলবেন না, আপনাদের এই তাহের ভাই বলেছেন, উনার গুলাম পরওয়ার বলেছেন, এবং এনসিপি তাদের এটার কার্যক্রম যদি না জানে, তারা ক্লিয়ার যদি না হয় তাহলে সাইন করবে না। এটা নির্বাচনে ঠিক সাইনের আগ মুহূর্তে পর্যন্ত ছিল। 16 তারিখে আমার একটি চ্যানেলে আমার একক ইন্টারভিউ ছিল জুলাই সনদের উপরে, সেখানে আমি বলছিলাম যে জামাত আসবে যখন বলেছে জামাত সাইন করবে, কারণ জামাতের গুগলি এনসিপি বোঝার মতো ক্ষমতা হয়নি, ওরা গুগলি দেবে মানে রিশাদের মতো, হ্যাঁ মানে আফগানি গুগলি। আমি বলছি যে আফগানি গুগলি ওরা বুঝবে না এনসিপি, কারণ এনসিপি বোঝার সেই ক্ষমতাটি এখনো হয়নি, সুতরাং ওরা সাইন করবে। আর এনসিপি এবং জামাত দুজন মিলে দুটাই আমার কাছে মনে হচ্ছে, আমার ব্যক্তিগত ব্যাপার হচ্ছে, ওরা একটা জাতিকে এবং বিএনপিকে, আমার পাশে যারা বসে আছে বিএনপি, তাদেরকে এটা শুভঙ্করের ফাঁকি দেওয়ার চেষ্টা করতেছে। এনসিপির একটা এলিগেশন আছে, ওরা কিংস পার্টি ডাইরেক্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্য দিয়ে হয়েছে, তারা জাতিকে দেখানো যাচ্ছে, যেহেতু জুলাই সনদ নিয়ে তারাই বেশি রাজনীতি করেছে, জাতিকে দেখানোর চেষ্টা করতেছে যে আমরা ডক্টর ইউনূসের কথা মানি না, আমরা যা বুঝি তাই রাজনীতি করি। এদিকে জামাত নিয়ে উল্টাপাল্টা কথা বলে, আবার দুদিন আগে তারা বলেছে যে এই সেফ এক্সিট এবং কল রেকর্ড দুইটাই জামাত এবং এনসিপি একই ভাষায় বলেছে, এবং বিগত 16 মাসের ভেতরে একবার জামাত এবং এনসিপির বাক্য দুদিকে যায়নি, একদিকে ছিল। তো আমার কাছে মনে হয়েছে এই যে জামাতের বি টিম, সি টিম, ডি টিম বলা হয় এই এনসিপিকে, সেখান থেকে তারা বাঁচার জন্য বা আবার ওইখানে শুভঙ্করের ফাঁকি, যে ভেতরে ভেতরে আমরা এক আছি, বাইরে আমরা একটু সমালোচনা করি, আমি বাপ হয়ে যাই, তুমি ছেলে হয়ে যাও, ছেলে হয়ে যায়, এটা হতে পারে, কারণ রাজনীতিতে অনেক কিছুই শেষ বলে কথা নেই। এটার কারণ কি হতে পারে, আমি আপনার প্রোগ্রামে একবার বলেছিলাম যে এই এনসিপি প্রথমে এসেই তাদের যেভাবে তারা মানে
প্রতিপক্ষকে দামানোর চেষ্টা করতেছে, তারা মনে হচ্ছে যে -2 অর্থাৎ আওয়ামী লীগ মাইনাস বিএনপি মাইনাস রাজনীতি করতেছে। -2 পলিসিতে আপনি ওই দিনই বলেছিলেন, আমার মনে আছে যে আপনার মুখ ফসলে বলে ফেলেছে। আমি মুখ ফসলে বলিনি, আমি সত্যই বলেছি। এই জামাত এবং এনসিপি মিলে -2 ফর্মুলাটাই বাস্তবায়নের জন্য শতভাগ চেষ্টা করতেছে। নির্বাচনের আগ মুহূর্তে পিআর নিয়ে উচ্চপক্ষে পিআর চেয়েছে সমস্ত রাজনৈতিক দল, গণ অধিকারও চেয়েছে, এনসিপিও চেয়েছে, কিন্তু নিম্নকক্ষে চলে আসছে জামাত। এবং এইটা নিয়ে এই এনসিপির সাথে দ্বন্দ্ব, ওই এটার সাথে রাজনৈতিক আবার নির্বাচনের মাঠেও আছে তারা সব দিকে। তো এখানে -2 তারা চিন্তা করতেছে এবং নির্বাচনের আগ মুহূর্তে, এটা পসিবল, নির্বাচনের আগ মুহূর্তে হয় তারা মেকানিজম করতেছে জামাত, এবং এদের গুগলি তো বোঝা যায় না, তারা মেকানিজম করতেছে যেভাবে বিভিন্ন ইউনিভার্সিটি তাদের একটা ক্ষমতা দেখিয়ে দিয়েছে, এটা হচ্ছে পি টেস্ট। জামাত পি টেস্টে উত্তীর্ণ হয়েছে ভালোভাবে। টেস্ট এবং ফাইনালে যাওয়ার আগে তারা জাতিকে ঐক্যবদ্ধ না করে ওই যে মেকানিজম জায়গাটা ঐক্যবদ্ধ করতেছে, যদি এনসিপিকে নিয়ে তারা সরকার গঠন করা একটা চিন্তাধারায় থাকবে। আবার অপর দিকে আমার কাছে মনে হচ্ছে এনসিপি তো বিভিন্ন সময় বিভিন্ন দলের সাথে ঐক্য হওয়া, এবং তাদের তো তৃণমূলের লোক সংখ্যা নাই এবং ওই ধরনের স্ট্রাকচার, তারা এখন পর্যন্ত কোনো দলের সাথে যায় নাই। না, কেউ যায় নাই এখন পর্যন্ত, তো নির্বাচনী জোট কারো হয় নাই, নির্বাচনী জোট কারো হয় নাই, তাদের যাওয়ার প্রশ্ন আসে না, তাদের কোনো মার্কা রেডি হয় নাই, তাদের কোনো নিবন্ধন হয় না, তাদের কনস্টিটিউশন রেডি হয় নাই, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু তারা আলোচনায় আছে জামাতের সাথে যেতে পারে, অন্যান্য ছোটো ছোটো রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদে এবি পার্টির সাথে এক হতে পারে, আবার নেতৃত্বে আসতে পারে, এবং তৃণমূলে তাদের অবস্থানে তারা কয়েকজন নেতা, প্রায় 30-35 জন, এটা ভালো একটা অবস্থান নিয়েছে এবং মেধাবী। বিএনপির সাথে তারা ঐক্যজোটে যাওয়ার জন্য আলোচনা করতেছে। আমার কাছে এটাও মনে হইতেছে তারা এটা প্লেইং করতেছে বিএনপির সাথে, এবং জামায়াতের এগেইনস্টে স্ট্যান্ড নিয়ে বিএনপিকে বোঝানোর চেষ্টা করতেছে যে আমরা যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারি যদি আমরা আপনাদের স্যাটিসফ্যাকশনের জায়গাটা যদি ফুলফিল করে পারতে পারেন, কারণ সেফ এক্সিটটা তাদের মুখ থেকে বাইর হয়ে আসছে। এবং জাতি জানে সমস্ত জাতি মিলে যে আন্দোলনটি করেছে সেটার এককভাবে চেতনার, মানে জুলাই চেতনাটা এককভাবে ইউজ করার চেষ্টা করেছে এই এনসিপি। এবং আমি আমার ওই 16 তারিখের আলোচনায় বলেছিলাম যে এনসিপি এমন একটা মোটিভ নিয়ে তাদের কনসেন্ট্রেট এমনভাবে হচ্ছে যে সরকারকে বলে যে সব কিছু মানে তাল গাছ আমার, এখন তারা তাল গাছটা নিতেছে, তাল গাছের বাধা ছিল আরেকজনের গরু এবং গাভী দুইটাই নিতে যাচ্ছে, মানে এইরকম ভাবমূর্তি করতেছে। কারণ হচ্ছে কি, এই যে একটা কথা আছে না, আমাদের গ্রামের লোক বলে যে অল্প বয়সে যদি আপনার হাতে অনেক কিছু দেওয়া হয় তাহলে আপনি ওটা হজম করার মতো ক্ষমতা থাকতে হবে, আবার গরিবের পেটে যদি খিচুড়ি ভাত যায় না, অনেকগুলো জিনিস আপনি বলছেন। একটা প্রশ্ন করে আমি কলার কাছে যাব। এনসিপি সনদে সাইন করে নাই, আপনাদের গণ অধিকার পরিষদ সাইন করছে, কেন করছেন, কেন করে নাই? আমি সেটাই বলতেছি। এখন এনসিপির ধারণা হচ্ছে এরকমই যে বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত ইসলামী, ওরা কেউ রাজনীতি বুঝে না এবং দেশপ্রেম নাই, সমস্ত ঠিকা আমরা ওরাই নিয়ে রেখেছি। দেখুন, জুলাই সনদ একটা প্রক্রিয়া, জাস্ট বিগিনিং, স্টার্ট হয়েছে, ভুল হবে। এই গভর্নমেন্ট তো আমাদেরই গভর্নমেন্ট, আমরা গভর্নমেন্টের কাছে তো অনেকবারই আলোচনা করেছি এবং ঐক্যমতের ভিত্তিতেই আমরা এই পর্যন্ত সাইন পর্যন্ত আসছি। সেখানে 1 স্টেপ ঘোষণাপত্র ভুল হয়েছে, সমালোচনা করেছি, 2nd স্টেপ সাইনে ঐক্যমতে আসবে, নো টু ডিসেন্ট দিতে পারে। এটা হচ্ছে গণতন্ত্রের বিউটি অফ ডেমোক্রেসি। ডেমোক্রেসিতে নতুন বলে কিছু নেই, ডেমোক্রেসিতে ইতিহাস যুক্ত করবেন এবং ওইটাকে ইমপ্লিমেন্টেশন করবেন, ইতিহাস থেকে শিখবেন এবং কার্যক্রম করবেন। যদি আপনার কার্যক্রম প্রক্রিয়াটা ভালো হয় তাহলে আপনার রাজনীতি সঠিক। এখন আমরা যেটা এনসিপি, এটা তো আমার আগের আলোচনায় বলেছি, ওটা শুভঙ্করের ফাঁকি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে, আমি একটু কলার সাথে কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন বা মন্তব্য আজকের বিষয় নিয়ে। জি, আমি গোলাম রব্বানী। প্রথমে ফারুক ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমার প্রশ্নটা করার সুযোগ করে দেওয়ার জন্য। আলোচকদের সবাইকে ধন্যবাদ। আমার প্রশ্নটা হলো, এখানে অনেক আলোচকরাই কথা বলছেন, বর্তমান রাজনৈতিক মাঠ অনেকটা উত্তপ্ত জুলাই সনদ নিয়ে। আমার মনে হচ্ছে যে গুগলিটা, আফগানি যে গুগলিটা দিয়েছে সেটা আসলে জামাত সেই গুগলিটা দেওয়ার পিছনেও কিন্তু কিছু কারণ থাকতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে পিয়ার নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনের কিন্তু আহ্বায়ক ছিল স্বয়ং নাহিদ ইসলাম। সেই আন্দোলনের জায়গা থেকে কিন্তু হঠাৎ করে আগের দিন কিন্তু সে চলে আসে, তার দল চলে আসে। যখন চলে আসে তখন কিন্তু শুধু ইসলামী আন্দোলন নিয়ে জামাতে ইসলাম সেই আন্দোলনটা গড়ে তুলছে। এখন পিয়ার নিয়ে যে শব্দটা বাংলাদেশের মানুষের সাথে যে একটা সামঞ্জস্যপূর্ণ করা, এটা কিন্তু তারা আসলে আন্দোলনের মাধ্যমে কতটুকু সফল, এটা আসলে বিজ্ঞ আলোচকের কাছে রাখলাম।
আর 2 নম্বর বিষয়টা হলো যে সেই পরিপ্রেক্ষিতেই জুলাই সনদ তো আসলে এটা ঐক্যমত্যের মাধ্যমে সবার আলোচনার ভিত্তিতে স্বাক্ষর অনুষ্ঠানটা হলো। সেই জায়গায় আমার মনে হয় যে এনসিপি ছাড়া যে অন্যান্য রাজনৈতিক দল মোটামুটি অনেক দলই সবাই সাইন করেছে, তারা এই সাইন না করার কারণে তারা কি আসলে সত্যিকার অর্থে অনেকটা রাজনীতিতে একটু পিছিয়ে গেল কিনা, এটাও একটা প্রশ্ন থেকে যায়। সব শেষে আমার প্রশ্নটা হলো যে এই জুলাই সনদ বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা যে নোট অফ ডিফেন্স রেখে আমরা স্বাক্ষরটা করলাম, সেটার আইনি ভিত্তিটি আসলে জনগণ তার রায় পাবে, এই কতটুকু যুক্তিসঙ্গত হতে পারে? সর্বশেষ আলোচক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার এখানে একজন বিজ্ঞ আলোচক আছেন, আমি আশা করব জুনায়েদ ভাই নোট করবেন, আমি আসছি। আপনাকে ধন্যবাদ এবং আপনাকে ধন্যবাদ ব্যারিস্টার মওদুদ সাহেব, এবং আপনি নোট করবেন যে আসলে যে নোট অফ ডিসেন্ট দেওয়া হলো সেটা আইনি ভিত্তি কি বা এটার বেনিফিট পাবে কিনা, এবং আপনাকে কেন আপনার কি সত্যিকার রাজনীতিকে সরে পড়লেন কিনা। যাচ্ছি পরবর্তী কল। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ফারুক ভাই, শফিকুল, আপনার অতিথিদেরকে শ্রদ্ধা এবং সালাম। আমি বলতাম জুলাই সনদ গড়ে উঠেছে, সংবিধান গড়ে উঠে আমরা আপনারা গণভোট দিতাম চাই যে জুলাই সনদ সম্পর্কে রাষ্ট্রপতি শাসিত যদি দেশ চালানো হইতো তাহলে গণভোট দৌকা আগে, কিন্তু এটা পার্লামেন্ট শাসিত। আমরা পার্লামেন্ট জুলাই সনদ পার্লামেন্ট যা সবকিছু গড়ে উঠবো, জুলাইয়ে যা কিছু হয়েছিল তা আন্তর্জাতিক আদালত বিচার। ধন্যবাদ। আপনি গণভোট চাচ্ছেন, এ বিষয়ে আমরা কথা বলবো। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। যারা কল করছেন সাবজেক্টে থাকবেন প্লিজ। পরবর্তী কলার। আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। হ্যালো, কলার শুনতে পাচ্ছি না, আমি চলে যাচ্ছি ব্যারিস্টার জুনায়েদ আপনার কাছে। অনেকগুলো প্রশ্ন এবং সাথে উনি গুগলির কথা বলছেন এবং আরেকটা কথা খুব সুন্দর বলছেন, শুভঙ্করের পাক। নিজের দলের খবর না নিয়ে যদি আমরা অ্যাজাম্পশন থেকে হচ্ছে যে অন্য দলকে নিয়ে অন্য দল কেন দিল না, ইয়ে করলো, তার সিদ্ধান্ত কি, ওইগুলো যদি আগে আমরাই হচ্ছে যে অ্যাজাম্পশনকে একেবারে বাস্তব মনে করে এটা নিয়েই আলোচনা করতে থাকি, তাহলে তো মানে আমাদের কি ওই যে ওই দলেরও ডিসিশন মেকার বানানো উচিত বাইদেরকে। আমি বলি এনসিপির নেতা বানানো উচিত ওনাদেরকে। নাহিদ ইসলাম, আমি বলবো নাহিদ ইসলাম যে পিআর এর বা এডুকেশন এনসিপির তো নেতা বানাইছি নাহিদ এবং আক্তার। হ্যাঁ, নাহিদ ইসলাম আমরা তো বানিয়ে দিছি ভাই। অলরেডি এক্সিস্টিং। শুনেন ভাই, শুনেন রাজনীতিতে কে কার নেতা কে কি হচ্ছে যে না, আপনি বলছেন বানিয়ে দাও উচিত, বানিয়ে দিছি তো, এক্সিস্টিং বাইর করে দেন। আপনি বানাই দিয়েছেন মানে নাহিদ আক্তারে তো আমাদের তো করবে, আমাদের একসাথে আন্দোলন করছেন, এই জন্য আপনি কেন দলিল দেখাইতে পারবো ভাই? বললেন না হচ্ছে আপনি হচ্ছেন আপনার নেতা নুরুল হক নুরুকে এরশাদের রিপ্লেসমেন্ট বাংলাদেশে বলা হয়। কেন কখন ক্ষমতায় গিয়েছে? আমরা কি নুরুর সাথে আন্দোলন করে ফেলছে জন্য নুরুল হক নুরু হচ্ছে যে নেতা বানায় দিয়ে দিয়েছে এরকম কেন? এটা অস্বীকার করেন। শুনেন অস্বীকার করেন। বাংলাদেশ গণ অভ্যুত্থানের কমান্ডার হচ্ছে নাহিদ, বুঝছেন নি? আর এদেরকে তৈরি করেছে কে? 24 এর গণ অভ্যুত্থানের আপনি কি প্রমাণ চান? নাহিদ। এইসব আপনি কি প্রমাণ চান? প্রমাণ আপনার কাছে তো একই আলোচনা, ওই যে নাহিদ নুরুর সাথে রাজনীতি করছে, ওই একই আলোচনা আপনার মুখে শুনি। ভাই আমি আসি, আপনি কথা বলছেন আমি শুনি, আপনার কথা শুনে কিন্তু বলি নাই, আমি সময় বলছি। হ্যাঁ, জুলাই সনদে ওই যে পিআর এর যে বিষয়টা, এখানে আমি শুনতেছিলাম আলোচনা, একটা জিনিস বারবার আসতেছে, ওই যে ঘুরে ফিরে আপনিও জিজ্ঞেস করেন ভাই কেন সাইন করে নাই এনসিপি, জিজ্ঞেস করবেন এনসিপি কে, আপনি জিজ্ঞেস করতেছেন। আর ওনারা হচ্ছে যে আমরা স্পষ্টত নাহিদ ইসলাম নিজে একটা স্ট্যাটাস দিয়ে জামাতে ইসলামীকে ওনাদের কার্যক্রমের রাজনৈতিক সমালোচনা করার মাধ্যমে নিজেদের অবস্থানটা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছি। আমরা প্রত্যক্ষ সুস্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করেছি আমরা কেন সাইন করি নাই, আমাদের সাথে অতীতে প্রতারণা হয়েছে, এবং আমরা জানি এই মুহূর্তে ঐক্যমত্য কমিশনের এই যে 84টা ক্লোজের পরেও কিন্তু আপনি জানেন তো হচ্ছে যে প্রধান উপদেষ্টা সভাপতি সমন্বয়ে জরুরি বৈঠক ডেকে বসা হয়েছিল, ওইখানে কিন্তু সবাই ঐক্যমত্য এসেছে যে জুলাইয়ের বাস্তবায়নটা একটা আদেশের মাধ্যমে জুলাই চার্টারে অন্তর্ভুক্ত হবে এবং এই প্রক্রিয়াটা জুলাই চার্টারে লেখা থাকবে। সো এইটা না লেখা থাকার কারণে এইটা এখন পর্যন্ত আমরা বলেছি যদি এইটা এখনো জুলাই সনদে ঢুকানো হয় আমরা সাইন করব, কারণ আমরা জানতে চাই যে প্রক্রিয়াটা কি। কারণ এইরকম কিচ্ছু না ওই যে ভাই বলতেছেন যে শিয়ালের হাতে ওই যে সাগিবাগি বলি আমরা আর কি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি ইলেক্টেড গভর্নমেন্টের
কাছে দিলেন ইলেক্টেড, মনে করেন হচ্ছে বিএনপি আজকে এই মুহূর্তে সবচেয়ে বড় স্টেক হোল্ডার, বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় দল, বিএনপি গেলেন, বিএনপি তো অলরেডি নোট অফ ডিসেন্ট দিয়েই রাখছে, সে তো এগুলো চেঞ্জ করবেই। সো আমরা বলতেছি আমরা এই প্রক্রিয়াটা জানতে চাই, যেটার জন্য 1400 শহীদ হয়েছে, যেটার জন্য 1 বছর আমরা সংস্কার বলে চিল্লাইতে এই জায়গায় আসছি। এইটা যদি আমরা জুলাই চার্টারে না দেখি, এই রাজনৈতিক ঐক্যমত্যকে আমরা মনে করি না এটা কোনো টেকসই ঐক্যমত্য। এটা ভেঙে দেওয়ার অতীতের ইতিহাস আছে, বাংলাদেশের রাজনীতিতে ইতিহাস আছে, এবং আইনগতভাবেও যদি দেখেন আপনি এইটা নিয়ে, এই যে ভাই কোয়েশ্চন করলেন একজন ভাই যে সংসদে গিয়ে, আমার মওদুদ ভাই অনেক সময় বললেন জনগণের জনগণকে আপনারা মানেন নাকি, উনি এটাই বুঝাইতে চাচ্ছেন ইলেক্টেড গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট যদি এনসিপিকেও ইলেক্টেড করে ফেলে, বিএনপিকে ইলেক্টেড করে ফেলে, এরাই হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়ে যাবে। ভাই এরকম না, সংসদে যারা বসবে এদের কাছে সব ক্ষমতা থাকে না। আপনি সংবিধানের মৌলিক পরিবর্তন সংসদের 300 এমপির হাতে নাই। সংবিধানের মৌলিক পরিবর্তন হতে হবে পুরা দেশের জনগণে, ওই স্পেসিফিক পরিবর্তনের জন্য জনগণের কাছ থেকে আপনি রায় নিতে হবে, এবং এই রায়ের জন্য বর্তমান বাংলাদেশের সংবিধানে কোনো আইন নাই গণভোটের। তাহলে এটা আসবে কই থেকে? আসতে হলে এই যে জুলাই চার্টার, এই অভ্যুত্থানের যে সরকার, এই সরকার যদি এই জুলাই চার্টারে এটা আদেশ হিসেবে নিয়ে আসে, তখনই হচ্ছে যে এই আদেশটা বাস্তবায়নের জন্য গণভোট হবে, এবং গণভোট হওয়ার মাধ্যমে লিগ্যালাইজ হবে। আচ্ছা, একটা প্রশ্ন আপনার কাছে বেশি জুনায়েদ, এখন ধরুন আপনারা সাইন করেন নাই, সবাই সাইন করছে, এবং এটা কি কোনো প্রভাব বিস্তার করতেছে? অবশ্যই আমরা ইতিহাসে, আমরা এটা বারবার বলে আসছি, আমরা ইতিহাসে রাজনৈতিক ভুল করতে চাই না, যেটার জন্য ইতিহাসে আমরা পস্তাই। আমরা দেখেছি অতীতে অনেক রাজনৈতিক দল, আমরা 47কেও ওন করি, 71কেও ওন করি, 71-এর ফ্রিডম ফাইটকেও আমরা ওন করি, 24-এর অভ্যুত্থানকেও আমরা ওন করি। আমরা দেখেছি অনেক রাজনৈতিক দলের তাদের রাজনৈতিক ডিসিশনের কারণে 54 বছর ধরে হচ্ছে যে ওনারা হচ্ছে যে ওই রাজনৈতিক ডিসিশনের কারণে আজ পর্যন্ত হচ্ছে যে পর্যদস্ত হয়ে আছেন বাংলাদেশের রাজনীতিতে। সো আমরা এরকম রাজনৈতিক মিস্টেক করতে চাই না। দেশের সাথে রাজনৈতিক কর্মসূচি দেওয়ার মাধ্যমে দেশের যে সময় যে প্রবলেমটা সলভ করার দরকার, ওই আলোচনা থেকে সরিয়ে অন্য আলোচনায় নিয়ে যে আমরা এই প্রতারণা করতে চাই না। আমরা জানি এই মুহূর্তে সংস্কারের জন্য, ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা এই মুহূর্তে যদি এই স্বাক্ষর অনুষ্ঠান থেকে আমরা সরে না আসি, ইমপ্লিমেন্টেশনটা ইনশিওর না করতে পারি, এটা কতটুকু হবে আমরা এনশিওর তো হচ্ছে না। এনশিওর হচ্ছে না বলতে আমরা তো বলেছি আমরা যদি এটা ইনশিওর না হয় আমরা রাজপথে থাকবো। আমরা তো হচ্ছে যে আমরা যতক্ষণ পর্যন্ত এটা ইনশিওর না হয় আমরা। আপনি কি মনে করেন আপনাদের রাজপথে থাকা জামাত নাই, বিএনপি নাই, এটা প্রভাব ফেলবে আগামী নির্বাচনে? শুনুন আমি এখানে একটা কথা বলি, আপনি দেখেন ওই কোশ্চেনটা করো, বলেন। ধরেন বাস্তবায়নের প্রক্রিয়া, একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার আসলো, অথবা একটা অর্ডার, প্রেসিডেন্সিয়াল অর্ডার কেন আসবে না, এখন যে অর্ডার, যে কোনো একটা অর্ডার দিলেন, সামনে যে নির্বাচন, 2 মাস পরে যে নির্বাচন, পার্লামেন্ট গঠন করার পরে সেটাকে বাতিল করা যাবে না? কি বাতিল করতে হবে? বাতিল করা যাবে না? কি বাতিল করবেন? না, যে প্রক্রিয়াটা বাস্তবায়নের জুলাই চার্টার বাতিল করবেন না? আপনি যদি বিশ্বাসের কথা বলছেন, তো আমাদের বিশ্বাস না এটা আপনি করতে পারবেন না, এটা আপনি করতে পারবেন না। এই আসেন কথা, এই যে মওদুদ ভাই এইসব, এই আমি তো বলছি মওদুদ ভাই এগুলা স্টাডি করে আসছেন। মওদুদ ভাই এটা আপনি পারবেন না, শুনেন না আপনি, শুনেন না মওদুদ ভাই শুনেন, মওদুদ ভাই আপনাকে বলি, আপনাকে এই যে ইলেকশনটা হবে, এই ইলেকশনটা করবে কে? এই সরকার এই ইলেকশনটা করবে। ওকে, এই সরকারি ইলেকশনটা করবে। জুলাই চার্টারটা করেছে কে? এই সরকারের তত্ত্বাবধানে সব রাজনৈতিক দল ঐক্যমত্য এসেছে। এখন এই আদেশটা এই সরকারই দিয়েছে। গণভোট যখন হবে, আপনি যদি ইলেকশনের দিন করে, ইলেকশনের আগের দিন করেন, যেই দিনই করেন, আমরা দেখছেন না এটা নিয়ে টাইমিং নিয়ে আমরা করি না। গণভোটটা যেদিনই হবে, আপনাকে যখন ইলেক্টেড করা হবে, আপনি এমপি হয়ে সংসদে যাবেন, গণভোট দিয়ে মানুষ সংস্কারের পক্ষেও রায় দিয়ে দিবে যে ওই যে আমরা প্রক্রিয়াটা উল্লেখ করেছি, প্রথম কনস্টিটিউয়েন্ট কাউন্সিল বানায় আপনি মৌলিক সিগনিফিকেন্ট চেঞ্জ করে ফেলেন সংবিধানের। সো এইটা দিয়ে দেওয়া হবে। আপনি তখন বিএনপিও যদি বা জামাতও যদি তখন এটা থেকে সরে আসেন, জনগণকে আপনারা বিট্রে করলেন। এটার জন্য হচ্ছে যে আপনারা জনগণের কাছে লায়াবল থাকবেন। সো আপনি যে বলতেছেন এটা কি পারবে না, সরকার হয়ে গেলে তো সে চাইলেই জুলাই চার্টারকেই হচ্ছে যে সরাই দিতে পারবে। আপনারা পারবেন, কিন্তু পারলে পরিণতি যেটা হবে, যদি এটা জনগণের ম্যান্ডেট নিয়ে লিগ্যালাইজ করে এখন দেয়া হয়, আপনারা যেটা করবেন এটার কনসিকুয়েন্স আপনারা দেখেছেন অতীতে দেখেছেন। ওই 72-এর ওই সংবিধানই, যেই সংবিধান প্রশ্নবিদ্ধ, ওই সংবিধানকে যখন কাটাছেড়া করতে করতে তাদের ওই যে গৃহপালিত সংবিধান বানাইছিল শেখ হাসিনা, তাদের পরিণতি দেখছেন তো। সো আমরা মনে করি এই জুলাইয়ের সংস্কার নিয়ে এখন পর্যন্ত যারা এই সংস্কারকে পকেটবন্দি করার চেষ্টা করতেছেন, তারা
সামনে হচ্ছে তাদের জন্য আপনি কি খারাপ মনে দিন আসতেছে। আপনি কি মনে করেন ব্যারিস্টার জুনায়েদ, আপনি কি মনে করেন আপনারা সাইন করেন না কয়েকটা টার্মস এন্ড কন্ডিশনের জন্য, সেটি বর্তমান সাইন করবে ভাই, 31 তারিখের আগে সাইন করবে এরা। কয়েকটা টার্মস এন্ড কন্ডিশনের জন্য না, ইমপ্লিমেন্টেশন এটাই তো, প্রসেসটার জন্য, এটাই যেটা আমরা process। দেখতে সাইন চাই। করবে ভাই। তাহলে আপনি কি মনে করেন এই জিনিসটা সরকার আপনাদের কথা শুনবে এখন? আমরা তো আমাদের আপিল তুলে ধরছি, আমরা তো প্রতিদিন বলছি আমরা এখানে উনি কিন্তু একটা কথা মাঝখানে বলেই ফেলছেন যে সরকার আপনাদের। হ্যাঁ, দুজন advisor আপনাদের আছে। আমি বলি, এই যে আগে জামাতের বাইরের সাথে কথা বলতেছিলাম ভাই, আমাদেরকে আগে বলা হয়তো কিংস পার্টি, তারপরে দেখা গেল যে এই কিংস পার্টি তার একটা প্রতীক, শাপলা প্রতীক, এই শাপলা প্রতীকটাই পায় না, বুঝছেনি? সো এইগুলা অনেক কিছুই আমাদেরকে বলা হয়, কিন্তু পরে দেখা যায় ওই মানুষগুলাই সরে আসে। দুজন advisor কিন্তু আপনি দেখেন কন্ঠ রেকর্ড থাকে জামাতে ইসলামীর নায়েবে আমিরের কাছে, উপদেষ্টাদের আর আপনারা সেই কন্ঠ রেকর্ড থাকে 5টা, এই যে ভাই বললেন 5টা হচ্ছে যে উনাদের সাথে একটা আপুসে একটা 5টা ইয়েতে আসছেন সরকার, এগুলো আসে জামাতে ইসলামীর সাথে, বিএনপির সাথে লন্ডনে বসে নির্বাচনের তারিখ সেট হয়ে যায়, আর কিংস পার্টি হয়ে যায় আমরা। এইটা হচ্ছে বাই বলবেন, কারণ হচ্ছেন যে বাই বলার অনেক রিজন আছে। বাইর হচ্ছে যে বাইরা মনে করেন, বাইরে তো তরুণদেরকে নিয়ে রাজনীতি করেন, আমরাও তরুণদের ব্লক। সো হচ্ছে যে মনে করেন বাই যতক্ষণ কথা বলেন আমি শুনতেছিলাম, বাইর একটাই শুধু এনসিপি, আর উনি নিজের দল নিয়ে একটা কথা বলেন নাই, শুধু এনসিপি নিয়ে। সো উনাদের দুঃখ থাকতে পারে আমাদের সাথে, বাট আমরা মনে করি গণ অধিকার পরিষদের ত্যাগ আছে। তারা হচ্ছে যে কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে ইভেন নুরু এখনো কিছুদিন আগে হচ্ছে যে যখন ওই যে হয়েছিলেন, ওই যে জাতীয় পার্টির অফিস ঘেরাও করতে গিয়ে উনি যে বিপর্যস্ত হয়েছিলেন, যেভাবে হচ্ছে যে উনাকে আক্রমণ করা হইলো। সো উনাদের ত্যাগ আছে, কিন্তু আমি মনে করি বাইকে আমি বলতে চাই, ভাই টকশুতে আপনার সাথে যখনই বসি আমি দেখি আপনি এনসিপি ছাড়া আপনার মুখে আর কোনো কথা নাই। আপনার সাথে কয়দিন বসছি আমি? না, ওই যে 2 দিনই বসলাম। দুই দিনে ওই দিন তো NCP ছাড়া আপনার মুখে আর কোনো কথা নাই। একটা দিন ওই দিন তো আপনার এনসিপি দল নিয়ে আলোচনা সম্পর্কে, হয়নি। আপনার দলের অবস্থান সম্পর্কে আপনি বললেন, ঐক্যমত্যে এসে আপনি সাইন করে ফেলেছেন। কি অবদান গত সংস্কার কমিশনের 7 মাসের আলোচনায়, কি এমন একটা সিগনিফিকেন্ট বলেন একটা ক্লজ আপনারা তুলে আনছেন। আমরা প্রত্যেকটা ক্লোজে আমাদের কন্ট্রিবিউশন আছে। এতগুলো কন্ট্রিবিউশন উপরে সাইনে গেলেন না কেন? সাইনে গেলে যাই নাই, এই যে এত বছর সারা রাত আলোচনা করে একটা ঐক্যমত্যে আসছি। প্রশ্ন হইল সকালে উঠে দেখি এইগুলা হচ্ছে যে এগুলা রেডি হয় নাই বাস্তবায়ন। তাহলে আলোচনা আমি একটু সময় নেই, উনি যখন বলছে একটু সময় নেই, আমি সময় নিয়ে বলি। দেখেন এই সরকারের বেনিফিশিয়ারি উনি কে, কারা? আমি প্রুফ করে দিতে পারবো ওরা কিংস পার্টি। কারণ ডক্টর ইউনূস বলছেন যে তরুণরা তাদের নিয়োগকর্তা এবং তরুণদের একটা রাজনৈতিক দল করা, শক্তি অভ্যুত্থানের নেতৃত্ব, তরুণদের একটা রাজনৈতিক করা উচিত। আমি তাদেরকে একটা সুযোগ দিতে চাই, অন রেকর্ড। ভাই কথাটাকে মিসকোট করতেছেন, অন রেকর্ড। ডক্টর ইউনূস কিন্তু এটা বলেন নাই। ডক্টর ইউনূস ছাত্রদেরকে, জুলাই অভ্যুত্থানের কমান্ডারদেরকে পিছনে রেখে বলেছেন এই ছাত্ররাই হচ্ছে যে আমাকে এখানে বলতেছে, মানে এটা না এনসিপি এনসিপি বলেনি, উনি ওদের রাজনীতি করা উচিত। উনি কিন্তু প্রধান উপদেষ্টা, উচিত তরুণদের করা। এবং সেই বেনিফিশিয়ারি অনুযায়ী দেখেন একটা দল নিবন্ধনও পায়নি, তাদের যেভাবে হায়তাস সাপলা দেয়নি, এই সবগুলোই হচ্ছে আইওয়াস। আমরা বুঝি এগুলা রাজনীতির মার পেছে, আমরা এত তো বুঝি না। হ্যাঁ, বেনিফিশিয়ারি না হলে একটা দল যারা ব্ল্যাঙ্কেট ইউজ করে এই গভর্নমেন্ট, এই সরকারের সাথে, তারা এই বিভিন্ন দেশে যায়, ভিজিট করে, ট্রাভেল করে, হাসি ঠাট্টা করে, উইদাউট পারমিশনে তারা চলে যেতে পারে যমুনার ভেতরে। আবার যমুনার ভেতরে কয়েকজনকে নিয়ে ঘেরাও করার সাথে সাথে আওয়ামী লীগের মতো দলও নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ হয়ে যায়। এনসিপি যখন যা বলতেছে এবং এনসিপির নেতাদেরকে কথাবার্তা হয় মন্ত্রীদের মতো, শাপলা ভাই শুনেন, শাপলা পাচ্ছে না। এখন দেখুন সরাসরি একটা জিনিস যেটা নাই ওইটা নিয়ে আপনি বললে তো এটা হবে না। তারপরে তো তাদের একটা লাইবিলিটি একটা জায়গা আছে, তারপরে পাবে কি পাবে না এটা শেষ হলে দেখা যাবে শেষ পর্যন্ত কি আছে। আর 31 তারিখ করে সাইনে যায় না, সাইনে 31 ডিসেম্বরটা রাখছি তাদের জন্যই, 31 অক্টোবরটা রাখছি তাদের জন্য। ওরা সাইনে যাবে ভাই, সাইনে যদি না যায়। আর উনি যে বলছেন যে আপনি শুধু এনসিপি বলেন, আপনি দেখেন আমার সাথে আপনি আলোচনায় 2 দিন বসছেন, মওদুদ ভাই কমলে 20টা হবে টকশো আমরা মওদুদ ভাইয়ের সাথে করেছি, ও ভাইয়ের সাথে কমলে 15-20টা হবে করেছি। দেখুন আমি একটা দল করি, আমি দেশ নিয়ে কথা বলবো, গণতন্ত্র নিয়ে কথা বলবো। এনসিপি এই মুহূর্তে অনেকগুলো ভুল করতেছে একসাথে। এবং এই যে ছোটো ছোটো বাচ্চারা যখন ভুল করে, যখন জামায়াতকে গালি দেয়, বিএনপিকে গালি দেয়, গণ অধিকার পরিষদকে গালি দেয় এবং তাদের স্লেজিং করে, এক প্রকার স্লেজিং করে,
তখন এগুলো আলোচনার মধ্যে চলে আসে, কারণ আমাদের ভাই, আমরা কাজটা হচ্ছে জামাতকে গালি আলোচনা। দেই নাই, আর বিএনপিকে কোনো গালি এনসিপি কে দেই নিয়ে নাই। আমরা রাজনৈতিক কর্মসূচিকে প্রতারণা বলেছি, এই শব্দও আমি ব্যবহার করতেছি জামাতের এবং বিএনপিকে, ইভেন সালাউদ্দিন আহমেদ চৌধুরীকে, উনি জুলাই যোদ্ধাদেরকে যখন ফেসিস্টের অংশ বলেছেন, আমরা এইটারও সমালোচনা করেছি। আমরা হয়তো বলেছি উনি ভুলবশত বলেছেন, আমরা কাউকে গালি দেই না। এইসব মিসকোট আমি একটু আসি, এগুলা পান কই থেকে ভাই? গালি শুনেন, গালি কে কখন দেয় জানেন? বিএনপির সাথে যখন আতাত করে আজকে থেকে 5 মাস আগে, যখন পর্যন্ত ঐক্যমত্য কমিশনে আলোচনা হচ্ছিল, সংস্কার আর বিচারে আলোচনা চলতেছিল, তখন নুরুল হক নুরু নিজে সংবাদ সম্মেলন করেছেন। আমি কোট করতেছি ইন এয়ার, আপনি নুরুল হক নুরু নিজে বলেছেন সংবাদ সম্মেলনে, আমি বাংলাদেশের জাতীয় নেতা, আমার সাথে একটা মৌখিক কমিটমেন্ট হয়েছে, একটা ইমপ্লাইডলি হচ্ছে এগ্রিমেন্ট হয়েছে যে আমাকে এই আসন বিএনপি দিয়েছে, আমার নিজের উপজেলায় আমি ওই আসনে গেলাম, আমাকে পিড়ায় ওইখান থেকে বাইর করে দিছে। আপনারাই ভাই হচ্ছে যে ওই একটা সিট পাওয়ার জন্য আর 2টা সিট পাওয়ার জন্য আগে ভাগে বসে আছেন। আপনারা কয়টার জন্য বার্গেনিং করতেছেন? বুঝছেন, মানে তারা 30টার জন্য বার্গেনিং এইসব করতেছেন। আলোচনা আপনাদের জন্য রাখেন, আপনি যে আলোচনা করতেছেন এগুলো রাখেন হচ্ছে গণঅধিকারের জন্য। আপনার রকমের আলোচনা করে যদি থাকতে পারে মাঠে তাও ভালো। এনসিপি গণ অধিকার পরিষদ কি মাঠে নাই? হ্যাঁ মাঠে আছে আমরা দেখতেছি বিএনপির কাছ থেকে সিট নিয়ে বিএনপির হাতে মাইর খেয়ে মাঠে আছে। আর এনসিপি কার হাতে মার খাচ্ছে? এনসিপি তো ওই আওয়ামী লীগের আমল থেকে মাইর খেয়ে আসছে। এনসিপি খেয়ে আওয়ামী লীগ আর গণ অধিকার পরিষদ খায় নাই। কলার আসসালামু আলাইকুম, কলার আসসালামু আলাইকুম, কলার আসসালামু আলাইকুম। হ্যালো, কলার শুনতে পাচ্ছি না আপনাকে আমি। হ্যালো, যাচ্ছি নেক্সট কলে। যারা কল করবে আগে টিভি সাউন্ড কমাবেন। পরবর্তী কলার আসসালামু আলাইকুম। হ্যালো, কলার শুনতে পাচ্ছি না শামীম সাহেব। আপনার জন্য যেই কথাটা, সেটি হচ্ছে জামাতের বর্তমান প্ল্যান কি আগামী নির্বাচন নিয়ে। প্রশ্ন হচ্ছে, যদি পিআর না হয় এবং যদি গণভোট ওই দিন আগে না হয়, তাহলে কি জামাত নির্বাচনে যাবে? ধন্যবাদ ফারুক ভাই। আমাদের একটা কর্মসূচি চলছে আজকে বেশ কয়েকদিন ধরে, আমরা একটা বিশাল আন্দোলন করে যাচ্ছি যে আমাদের 1 নম্বর দাবি হলো জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন। জুলাই সনদের ভিত্তিতে কিভাবে নির্বাচন হবে? জুলাই সনদের ভিত্তিতে কিভাবে নির্বাচন হবে এটা নিয়ে মূলত এতক্ষণ আমরা কথা বলছি। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন কিভাবে, এটার সর্বপ্রথম প্রক্রিয়াটা কি, এটা নিয়ে আমরা কোথাও কি জুলাই সনদে আছে? জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন করা, এটা হলো আমাদের 1 নম্বর দাবি। বলেন 1 নম্বর দাবিটা হলো সর্বপ্রথম রাষ্ট্রের পক্ষ থেকে একটা অর্ডার নেওয়া হবে রেফারেন্ডাম নেওয়ার জন্য। রেফারেন্ডামের মাধ্যমে একটা নির্বাচন হবে, সেখানে হানা ভোট হবে যে এটাকে মেনে নিচ্ছে কি নিচ্ছে না জনগণ। সেখানে যদি জয়যুক্ত হয়, জনগণের যদি সর্বোচ্চ ভোটের এটা তখন জুলাই সনদ জয়যুক্ত হবে, এটা হবে। হ্যাঁ, তা হইলে নির্বাচনটা জুলাই সনদের ভিত্তিতে কিভাবে হবে? এটা যদি হয় তাহলে জুলাই সনদে যে বিষয়গুলি স্পষ্ট, তো এখানে তো পিআর টিআর না, আপনারা পিআর চান। পিআর না, আমি পিআরটা আমি আগে জুলাই সনদটা শেষ করতে চাই। জুলাই সনদটা যখন এটা জনসমর্থন থাকবে, হয় ক্যাটার গভর্নমেন্টের আন্ডারে হবে না বর্তমান সরকারের আন্ডারে হবে। আসতেছে আগে হলো জনসমর্থন নিয়ে আপনি রেফারেন্ডামের মাধ্যমে আগে এটা নিশ্চিত করেন জনগণের সমর্থন নেন। মানে জুলাই সনদের সাথে নির্বাচনের সম্পর্কটা কোথায়? আমি 1 মিনিট সময় দেন, আমি আপনাকে স্পষ্ট করছি। জুলাই সনদটা আমরা এই পর্যন্ত যেটা চূড়ান্ত হয়েছে, একেবারে কাছাকাছি পর্যন্ত আমরা পৌঁছে গেছি, অলরেডি সাইন হয়ে গিয়েছে। যেটা এটা জনগণের স্বীকৃতির জন্য আগে আমরা একটা গণভোটের নির্বাচনের সম্পর্ক কোথায়? শেষ করি। জনগণের সমর্থন নেওয়ার জন্য একটা নির্বাচনের আয়োজন করা। নির্বাচনে যদি এটাকে জয়যুক্ত হয় তাহলে এটার ভিত্তিতে তারপর কেয়ারটেকার গভর্নমেন্ট। আমার প্রশ্নটা হচ্ছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট ডক্টর ইউনূস আইসাই তো নিয়ে আসছে, আনছে না? না, কেয়ারটেকার এখনো হয়নি। এখনো পর্যন্ত যেটা আছে এটা হলো অন্তর্বর্তীকালীন সরকার। কেয়ারটেকার গভর্নমেন্ট তো আজকে বিএনপি গেছে অলরেডি, আজকে বিএনপি অলরেডি প্রস্তাব দিয়ে আসছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট। কিন্তু আমার প্রশ্ন, আপনি প্রথম ধাপটা শেষ করেন, আগে জনগণের সমর্থনটা নিয়ে আসেন, এরপর আসেন কিভাবে নির্বাচনটা, জাতীয় নির্বাচন কিভাবে। না, আমাকে একটা জিনিস, সব গত টকশো তো এটা আমি ভুল করছি, নয় টকশোর আলোচক ভুল করছে। জিনিসটা হচ্ছে যে এই জুলাই সনদের ভিত্তিতে কিভাবে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন হবে? জুলাই সনদের মধ্যে স্পষ্ট তো করা হয়েছে, সেখানে যে আগামী নির্বাচন কেয়ারটেকার তো সরকার না করে নির্বাচন হবে। সরকার তো এখন না করে না, আপনি ওখানে যেতে হলে তার আগে তো জনগণের সমর্থন নিতে হবে। এই যেটা আপনি সাইন করেছেন, এবং মধু সাহেব দুজনই লয়ার। আমি আপনাকে বলি, যেটা আপনারা সকলে মিলে, সকল দল মিলে আমরা সাইন করেছি, এবং কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আমরা আশা করি এনসিপিও কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ সাইন করবে।
আমরা আশা করতেছি আমরা যে মতবিরোধগুলো আছে এটা আমরা নিয়ার অ্যাবাউট চলে আসতেছি আপনার কাছাকাছি। সাথে তো মতবিরোধ নাই, না, মতবিরোধ নাই। আমরা ওইখানে প্রক্রিয়াটা উল্লেখ কেন নাই, আমরা সাইন করব। আপনাদের সেক্রেটারি জেনারেল বলেছেন দেখেন সাইন করার পরে এসে উনি পরের দিন বলেছেন যে আমরা প্রয়োজনে সাইন থেকে সরে আসব। এইসব কথাবার্তা কোনো আচ্ছা, কার্যকারিতা আছে? আপনি বিষয়টা স্পষ্ট হয়ে গিয়েছে যে যদি এটাতে আমরা ঐক্যমত পৌঁছতে পারি, এটা নিয়ার অ্যাবাউট আমরা চলে আসছি, সাইন হয়ে গেছে, ঐক্যমত হয়ে গেছে। হ্যাঁ, এখন এটার সাথে মানে ফেব্রুয়ারি নির্বাচনের সম্পর্ক কোথায়? এটার মাধ্যমে নির্বাচন কিভাবে করব আমি জানি। এটার মাধ্যমে নির্বাচন করবে একেবারে খুবই সহজ। আপনি এখানে এটা তো খসড়া ছোট 30 সেকেন্ড আমি টাইম নিয়ে আবার আছি। এটার মাধ্যমে কিভাবে নির্বাচন হবে? এটা কোনো মাধ্যমে হতে পারে না, এটা নির্বাচনী ম্যানিফেস্টো হতে পারে যে হ্যাঁ এটা পরে অ্যাপ্রুভ করা হবে। আমরা নির্বাচনী ম্যানিফেস্টো হবে, আমাদেরকে ভোট দেন, পুরো জুলাই সনদ অক্ষর অক্ষরে পালন করে দেব। এটার জন্য জুলাই সনদ না বিষয়টা এরকম না। বিষয়টা আগামী শাসনকর্তারা জুলাই সনদের ভিত্তিতে দেশের শাসন করবে, কার্য করবে এই ভিত্তিতে, কিন্তু নির্বাচন হবে জুলাই সনদে উল্লেখ করা হয়েছে। আমি আপনাকে সময় দিচ্ছি, বলেন। জুলাই সনদ ম্যানিফেস্টো হিসেবে না, আপনি আমাকে ভোট দেন, আমি জুলাই সনদ বাস্তবায়ন করব। জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের মাধ্যমে জনগণ রায় দিয়ে দিবে। হ্যাঁ, জনগণ যখন রায় দিয়ে দিবে বাস্তবায়ন করব, এখানে কিছু নাই। এটা অলরেডি এটার মাধ্যমে নির্বাচন কিভাবে হবে? এখন হয়তো ভাই এই যে নির্বাচনের কথা বলতেছেন, এইটার মাধ্যমে নির্বাচন, এইখানে যে রিকনস্ট্রাকশনের কিছু আইডিয়া ফার্স্ট উপস্থাপন করা আছে, এই সব বিষয় হয়তো বাই তুলে আনার চেষ্টা করছেন। এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এইটার মধ্যে নির্বাচনের অনেকগুলো সম্পর্ক আছে। আমি আপনাকে জাস্ট একটা কথা বলছি, এখানে আমি বলি, এখানে পিআর, ওনারা পিআর চাচ্ছে, পিআর নাই। না পিয়ারের বিষয়টা তো আপনি আলাদা করে জিজ্ঞেস করেন না, এই জন্য বলি আমি এইখানে যে উনি হয়তো এটা বলার চেষ্টা করতেছেন, এইখানে কনস্ট্রাকশন, অনেকগুলা কনস্ট্রাকশন করতে হবে এখান থেকে, সংস্কার, হ্যাঁ সংস্কার করতে হবে। এই সংস্কারগুলো সরকার করবে। কিন্তু পিয়ারের বিষয়টা তো আপনি জিজ্ঞেস করেন। আমরা এখানে পিয়ার এমন একটা জিনিস, এই ভাই কি আমি এই টকশুতে আপনার বাম পাশে বসেছিলেন, আমি কোয়েশ্চেন করেছিলাম ভাই আপনি পিয়ার নিয়ে কথা বলছেন, পিয়ার নিয়ে কয়েকটা যুক্তি দেন, ভাই ওই দিন দিতে পারেন নাই। বাট আপনি দেখেছেন এখানে আপনি সহ রাজনীতিবিদরা বাংলাদেশের মানুষ দেখেছে এই পিয়ার নিয়ে মদুদ ভাই পুরা বাংলাদেশে বড় করে আয়োজন করে উনারা কিন্তু শোডাউন দিয়েছেন, যে পিয়ারের জন্য উনারা কিন্তু কর্মসূচি দিয়েছেন জামাতে ইসলামী, কিন্তু এই পিয়ার নিয়ে ঐক্যমত্য কমিশনে ঐক্যমত্য কমিশনে কোনো আলোচনা তুলেন নাই। পিয়ার নিয়ে এই সাক্ষরতা অনুষ্ঠানে যাওয়ার আগে বলেন না যেখানে পিয়ার আছে কি নাই, মানে জাস্ট এইটা ছিল পিয়ার জনগণকে একটা আইওয়াস। আপনি একজন মানুষ আপনি আমাকে যদি ডিসিভ করতে চান তাহলে কিভাবে ডিসিভ করবেন? আপনি হয়তো ইন পারসন যে কোনো একটা জিনিস দিয়ে দেখায় না দেখার বান করবেন। রাজনৈতিক দল হচ্ছে কিভাবে ডিসিভ করবে? তার কর্মসূচির মাধ্যমে। পিআরের কর্মসূচি ছিল এইটাকে ইমপ্লিমেন্টেশনের প্রসেসটাকে ডাইভার্ট করা। ওনাদের পিআরের ওই কর্মসূচিটা হচ্ছে যে ইমপ্লিমেন্টেশন প্রসেসটাকে শক্তভাবে না ধরার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা আগে একটা গণভোটের আয়োজন করি, যদি রাষ্ট্র গণভোটের আয়োজন করতে সবাই, এবং সেটা হতে হবে আগামী নির্বাচনের আগে। যদি এটা হয় তাহলে যখন জনগণ এটার পক্ষে সমর্থন পেয়ে যাবেন আপনি, তখন আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট গঠন করবেন। আপনি গণভোট আয়োজন করবেন না, জুলাই চার্টার গণভোট ওইখানে আদেশের মাধ্যমে গণভোট হবে। এটা আমি একটু আগে বলেছি এটা আদেশের মাধ্যমে করতে হবে। ভাই আগে বলেছেন যে গণভোট কিন্তু ইলেক্টেড গভর্নমেন্টও রেফারেন্ডাম ডাক দিতে পারে, তো এই জন্য এটা ক্লিয়ার করা দরকার। গণভোটটা হবে এই জুলাই চার্টারে হচ্ছে যে আদেশের মাধ্যমে। আমাদের গণভোটটা হবে কিভাবে, একটু আগে আমি এখন আবার বলতেছি, এটা হবে মূলত গভর্নমেন্ট একটা অর্ডার করবে। আমরা আগামী এতদিনের মধ্যে, হ্যাঁ এই আগামী অল্প কয়েকদিনের মধ্যে যে আমরা একটা রেফারেন্ডাম নিতে, গণভোট হয়ে গেল, গণভোট হওয়ার পরে এটা উইন করলো, দেন উইন করার পর তখন কি করবে? এখন তো আপনি জনসমর্থন পেয়ে গেছেন, এটার পক্ষে পুরো জনগণের সমর্থন পেয়ে গেলেন, এটা নিয়ে আর কোনো কনফিউশন নেই। সকল প্রবলেমগুলো এখন আপনি রিফর্মগুলো করতে খুব দ্রুত করতে পারবেন। নির্বাচন কবে হবে? এবার আসেন, এবার প্রথম কাজ হলো, রিফর্মেশন তো চলতে থাকবে, এবার প্রথম কাজ হলো আপনাকে কেয়ারটেকার গভর্নমেন্ট গঠন করতে হবে। আর সেটা কিভাবে হবে প্রক্রিয়াটাও স্পষ্ট করা হয়েছে। ওকে, হয়ে গেল। নির্বাচন আর 3 মাস আছে, নির্বাচন নিয়ে এমনিতেই সংশয়। আমি আপনার কাছে কেয়ারটেকার গভর্নমেন্ট গঠন করে এবার ওনাদেরকে দায়িত্ব
মানে ক্যাটার গভর্নমেন্ট করা হয়েছে vision বলতেছে। গল্প ওনাদেরকে কি দায়িত্ব দেওয়া হবে? ওনাদেরকে দায়িত্ব নির্বাচন ওনারা সামনে, দায়িত্ব এখন নিয়েছে তো- হলো একটি সুন্দর সুষ্ঠু জাতীয় নির্বাচন করানো। আপনি কি তো মনে ভীষণ করেন এটা বলতেছেন, ফেব্রুয়ারিতে কিন্তু সম্ভব? আপনি এতগুলো বাস্তবে কাজ- অবশ্যই আমাদের নির্বাচন কমিশনার অলরেডি প্রধান নির্বাচন কমিশনার বলছে আমরা প্রস্তুত। আপনি যদি আজকে থেকে 1 মাসের মধ্যে যদি এটা করে নেন, রেফারেন্ডামটা করে নেন, গণভোটটা করে নেন, এক মিনিট, আমি তাহলে এই বিষয়ে একটু পরবর্তী- ব্যারিস্টার মোহাম্মদ সাহেবের উনি যে কথাটা বলছেন অনেকগুলা ফিরিস্তি দিচ্ছেন, ইজ ইট পসিবল? না, এটা কেন এইভাবে যদি শুরু হয় তাহলে আগামী 1 বছর লাগবে নির্বাচন, মানে মেন নির্বাচন হইতে আমাদের 1 বছর লাগবে। শুনে রেফারেন্ডাম করা মানে কি, এটা সব প্রত্যেকটা যে ভোটারগুলো ন্যাশনাল নির্বাচনটা করবে সেই ভোটারগুলি রেফারেন্ডাম করবে। এই হানা তো ভোট শুধু ওই হানা ভোটের জন্য যে অ্যারেঞ্জমেন্ট লাগবে এবং ন্যাশনাল নির্বাচনের জন্য সেই অ্যারেঞ্জমেন্ট লাগবে। ন্যাশনাল নির্বাচনের জন্য আমাদের মিনিমাম 2-3 মাস লাগবে, এর মধ্যে 3 মাস আছে, এর মধ্যে সেটার আগে আপনি আবার রেফারেন্ডাম তারপর কি নির্বাচন পেছানো এটা পায়তারা কিনা? আচ্ছা Definitely হতেই আচ্ছা, পারে। আপনারা যে ন্যাশনাল ইলেকশন করতেছেন, আমরা যাচ্ছি রেফারেন্ডাম একদিনে দিয়ে দিই। নো কেন হবে না? সাশ্রয় হবে, কেন হবে না? এটা কেন হবে না? সুন্দর একটা আলোচনা চলছে। দুইটাই কিন্তু উল্টো একই আসছে দিনে যদি আপনি আপনি এই দুইটা একদিনে কাজ দিলে করতে এটা চান, বাড়তি আচ্ছা টাকা মধু ভাই পাই। বেকারটা শুনি আপনি বলেন না। আচ্ছা, শুভঙ্করের ফাঁকি থেকে যায়। শোনেন, শুভঙ্কর পাই কে থাকে? জনগণ যখন ভোট দিতে যাবে তখন ওনারা কি এই রাষ্ট্রের যে বিশাল সংস্কার প্রক্রিয়া এটার পক্ষে রায় দিতে গিয়ে, ওনারা ভোট দিতে গিয়ে যখন দুইটা ব্যালট পেপার দেখবে, ওনারা কনফিউজড ছোট্ট একটা প্রশ্ন, এক মিনিট, একটু confused হয়ে যাবে। এরপর কাউন্সিলে থাকেন? কোন কাউন্সিলে থাকেন? আমি লোকাল কয়টা ভোট দিয়েছেন? ভোটের দিন কয়টা ভোট দিয়েছেন? আর বাংলাদেশের জনগণকে এই সর্বোচ্চ আমি আপনাকে প্রশ্ন করছি, বাংলাদেশের জনগণকে অত বাংলাদেশের উচ্চ জনগণ আমার অত আত্মসচেতন সচেতন। অনেক না, সচেতন। অনেক আপনি বাংলাদেশের মানুষ এখন, আমি আপনাকে বলে দিই, বাংলাদেশের মানুষ উনি চলে যাবেন। এখন অনেক। আমার প্রশ্ন, আপনি এখানে কয়টা ভোট দিয়েছেন? আমি আরে বই দিয়েছি ভুলে গেছে এখানে। আমাদের। সেটা ভোট দিয়েছেন না? হ্যাঁ, দিয়েছি, হ্যাঁ? একাধিক ভোট দিয়েছি। দিয়েছেন না? দিয়েছি। বাংলা এখানে তো 4-5টা ভোট দিতে পারেন। বাংলাদেশের জন্য আমার চাইতে চা দোকানে যে আড্ডা হয়, এই তখতে ভালো আড্ডা হয় চা দোকানে, তারা অনেক সচেতন। আচ্ছা, যদি আপনি নির্বাচনটা আগে করান, আপনার সমস্যাটা কোথায়? গভর্নমেন্ট তো Thank you. ক্যাপাসিটি রাখে। নির্বাচন কমিশনার বলছে যে আমি নির্বাচনের জন্য প্রস্তুত, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন। সে উনি অলরেডি আমরা গরিবরা আন্দোলন করেছি আর ফসল দিতেছে বড় বড় নেতারা। মধু সাহেব, উনি বলছেন যে মানে উনি একটা মানে ক্লিয়ার কথা বলছেন যে গণভোট হবে, গণভোট হওয়ার পরে এগুলো আস্তে আস্তে বাস্তবায়নের জন্য তৈরি হবে, কেটিআর গভর্নমেন্ট হবে, দেন কেটিআর গভর্নমেন্ট নির্বাচন আয়োজন করবে। আমার মনে হয় এটা আরো 1.5 বছর 2 বছরের প্রয়োজন। হোয়াট ডু ইউ থিংক? Okay, না, first এটা আমি এটার আবারও জন্য বলি। সর্বোচ্চ না, না, 4 মাস সময় আচ্ছা, লাগবে। ভাই, সব মিলে 4 আপনার মাস বেকারটা শুনি কি বলতেছে আচ্ছা, বিএনপি মধু সাহেব বলুক একটু। বেকারটা শোনা উচিত প্রথম হলো বিএনপির গণতন্ত্র, On record এ। বেসিক ডেমোক্রেসির একটা অংশ হচ্ছে মেজরিটি যেদিকে যাবে সেই দিকে থাকা উচিত। বেসে আমাদের যে ঐক্যবদ্ধ যেটা স্বাক্ষরগুলো হয়েছে, মেজরিটি একমাত্র বোধহয় এনসিপি সহ 2-1টা দল নাও করতে পারে, বাম চারটা দল। চারটা দল থাকতে পারে না। তো মেজরিটি দল যেদিকে আছে, গণতন্ত্রের তো ভাষা সেটাই। আমার মনে হয় যে এই মুহূর্তে যদি গণভোটের দাবিটা যদি সত্যিকার অর্থে একটা জেনুইন দাবি হইতো, তাহলে অধিকাংশ দল এটার পক্ষে থাকতো, এই আগে করার পক্ষে থাকতো। স্বাক্ষর তো হয়ে গেছে। আরে ভাই, এটা আগে করার পক্ষে সকলেরই মত ছিল, শুধু একটা দল না, ছাড়া। না, শুধু স্বাক্ষর একটা করে গ্রুপ ফেলেছে। ছাড়া যারা নয়, স্বাক্ষর করেছে সবাই তাদের এটার মত দিয়ে ফেলেছে। পক্ষে ছিল আগে হওয়ার ব্যাপারে। যারা শুধু স্বাক্ষর করে- একটা দল এটা নিয়ে ভাই, আপত্তি please, জানায়। please। সর্বশেষ আমার- ঘষামাজা করে আমার- একদিনে নিয়ে গেল। প্রসঙ্গটা নিয়ে আসছেন, সিগনেচার করার পরে বলতে পারবে না যে আমি সিগনেচার করি না। না, ঠিক আছে, ওটা কোনো সিগনেচার সমস্যা করেছেন মানে জেনে শুনে But বিশও যদি ওই খেয়ে থাকেন সিগনেচারটা করেছেন। বলছে গণভোট হবে, হ্যাঁ, এর আগের দিন বলা হয়েছে গণভোট যে হবে। গণভোট হবে সেই জায়গাটাতে বিএনপি বলছে ভোটের দিন হবে, ভোটের দিন হবে। আর সবাই বলছে আগে আগে হবে। আগে হবে। তার সেটাকে যদি তারা মানে এখন যদি আগে যদি করেন, আগেও যদি করেন, গণভোট করতে গেলে যে গণভোটের জন্য যে অ্যারেঞ্জমেন্ট, এটার জন্য টাইম দরকার। ছোট্ট একটা প্রশ্ন ব্যারিস্টার আপনার জন্য, একদম আমরা সংক্ষেপে, যে এই যে গণভোটের জন্য উনি বলছেন টাইম দরকার, প্লাস এটা এটা সেম ভোটগুলো 18 কোটি মানুষকে আপনাকে নিয়ে আসতে হবে। আপনি ফাউন্ডেশনকে বাদ দিয়ে আপনি ন্যাশনাল ইলেকশনে চলে যাচ্ছেন, জনগণকে বাদ দিয়ে, জনগণের ইয়েকে বাদ একটা দিয়ে। সেকেন্ড, একটা এটা সেকেন্ড। কোনো কথা না। আচ্ছা, গণভোটের যে আপনি যে প্রশ্নটা বললেন যে গণভোট নির্বাচনের কয়েকদিন আগে হওয়া, নির্বাচনের দিন হওয়া, একসাথে হওয়া, এটাতে এনসিপি এখন পর্যন্ত কোনোটাতেই বলে নাই যে এটা আগে হইলে ভালো আর নির্বাচনের দিন। কারণ গণভোটটা হওয়া দরকার, আমরা এইটা বলতেছি গণভোট হইতে হবে। এই কারণে হইতে হবে জনগণের ম্যান্ডেটটা নিয়ে, এই যে জুলাই চার্টারটা এটাকে লিগ্যালাইজ করা, যে আমরা কনস্টিটিউশনের সিগনিফিকেন্ট চেঞ্জ করতেছি। এটা নির্বাচনের দিন করেন, আমি মনে করি সাশ্রয়ী হয়। এটা আমার অভিমত। এবং আপনার কি মনে হয় না যে যদি এই জিনিসটা 1 মাস আগে আয়োজন করা হয়, তাহলে জাতীয় সংসদ নির্বাচন পেছনে চলে যাবে? আমি মনে করি এখন যেহেতু আমরা অতীতে অনেকবার বলার চেষ্টা করেছি, এই ইলেকশন কমিশনে, যে প্রশ্নবিদ্ধ ইলেকশন কমিশনকে ট্রাই করার জন্য
আমরা হচ্ছে যে অ্যাটলিস্ট স্থানীয় সরকার ইলেকশন দেওয়া উচিত। অনেকে আপনারা বলেছেন, চাচ্ছেন সেটা? আমরা আগে বলেছিলাম, অনেকবার বলার চেষ্টা করেছি যে এটাকে আমরা ট্রাই করা উচিত, কারণ এই ইলেকশন কমিশনটা গঠিত হয়েছে ওই আওয়ামী লীগের আমলের যে সার্চ কমিটি, ওই গাঠনিক প্রক্রিয়ায় কিন্তু ওরা এখানে বসেছে। আপনি দেখতেছেন তারা এটাকে, এই ইলেকশন কমিশনকে আমি বলি একটা হন্টেড স্পিরিট আর কি, ওই যে একটা ভৌতিক ইলেকশন কমিশন। তারা হঠাৎ করে বুথ হাজির করে কোথা থেকে, আপনি দেখেন নাই তারা যে বুথ হাজির করে? আপনাকে একটা উদাহরণ দেই, আমি মূল আলোচনায় আসতেছি। আপনারা দেখবেন ওই যে 150টার মতো দল নিবন্ধনের জন্য কাগজ জমা দিয়েছিল, কমিটি জমা দিয়েছিল, কাগজপত্র জমা দিয়েছে। এর মধ্যে একটা দল কই থেকে উঠে আসলো, তারা নিবন্ধন দিয়ে দিছে জাতীয় লীগ নামে। শুনেছেন এটা? না না, শুনিনি আমি। নিবন্ধন দেয় নাই, আলোচনায় চলে আসে। না, আলোচনায় চলে আসে নাই। দুইটা দলকে পূর্ণ নিবন্ধন দিয়ে ফাইনাল লেটার 1 সেপ্টেম্বর তাদেরকে পাঠানো হয়েছে, তো 1 অক্টোবর। তো হচ্ছে যে এর মধ্যে জাতীয় লীগ একটা, জাতীয় লীগের কয় পেজের কাগজ দিয়েছে জানেন? 150 পেজের কাগজ। কত বড় দুর্নীতি করেছে। বড় বড় রাজনৈতিক দলের আসলে সময় নাই যে এই যারা ইলেকশনটা কন্ডাক্ট করবে এরা এত বড় একটা দুর্নীতির আশ্রয় নিল, যেখানে এনসিপি প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায়, পত্রিকায় তাদের কমিটি দিতে হয়েছে, জেলা উপজেলায় মানে প্রকাশ্যে দিতে হয়েছে। দেখছেন আপনারা কতটুকু কেওটিক ছিল। ওই জায়গায় আপনি হচ্ছে যে মাত্র 150 পেজের পাতার উপর, যার কেন্দ্রীয় কার্যালয়ে একটা বাথরুম আছে, শুধু কয়েকটা সিঙ্ক আছে, এইটাই হচ্ছে এই যে বুথগুলোকে হাজির করে এটা কি লবিং এর কারণে করছে, দুর্নীতি করছে নাকি? অবশ্যই আমরা মনে করি ভিতরে ভুলে আপনি কি মনে করেন? ভুলে হচ্ছে 150টা রাজনৈতিক দল ওইখানে নিবন্ধনের জন্য আবেদন করেছিল, আর এখান থেকে জাতীয় লীগ চলে আসছে। শুনেন, এখন এই ইলেকশন কমিশনটা নির্বাচনের সাথে জড়িত। যখন এই ইলেকশন কমিশন যারা কন্ডাক্ট করবে ইলেকশন, আপনি জানেন তাদের সুপ্রিম অথরিটি থাকে ইলেকশনের টাইমে। সো প্রশ্ন হচ্ছে এদের নিরপেক্ষতা নিয়ে যে যখন কথা বলা উচিত, এদেরকে ডালাভাবে সাজানো নিয়ে কথা বলা উচিত না। এনসিপি ছাড়া কেউ এটা নিয়ে বলে না। কেন বলে না? আমরা বলছি প্রতিটা আলোচনা আমরা বলার চেষ্টা করি। আমরা প্রথম থেকে বলে আসছি অদৃশ্য এক শক্তির বলে হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনার এইখানে থেকে উনার অদৃশ্য শক্তিটা কি হতে পারে। আমরা কোনো সময় দেখি কোনো ডিপ স্টেটের সাথে উনার খুব কোনো এজেন্সির সাথে উনাদের খুব ধর্ম সম্পর্ক, আবার দেখা যায় কোনো রাজনৈতিক দলের প্রধান নির্বাচন কমিশন ডক্টর ইউনূস সাহেবের সময় হয়েছে, কিন্তু গঠনের প্রক্রিয়াটা আপনি দেখেন না। গঠনের প্রক্রিয়াটা আমাদেরকে টাইম দেওয়া হবে, বুঝছেন? সবাই আমরা আসলে টাইম পাচ্ছি না, মানে একই আলোচনা আপনি আই ডোন্ট নো। এই গণভোটটা আগে হলে বা আগে চাচ্ছে জামাত ইসলামী, এটি জাতীয় সংসদ নির্বাচন সময় মতো হওয়ার ক্ষেত্রে বড় একটি অন্তরায়। জামাতে ইসলামী চাচ্ছে, এটা তাদের যুক্তি তুলে দেবো। আমি এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো গুড রিজন শুনি নাই, আমি তাদের কাছ থেকে এখন পর্যন্ত গুড রিজন শুনি নাই। তবে আমি ব্যক্তিগতভাবে, নট দলীয় আমি মতামত দিচ্ছি, আমি ব্যক্তিগতভাবে এখনো মনে করি যে গণভোট জুলাই 4 আদেশের ভিত্তিতে নির্বাচনের দিন হলেও এটা সাশ্রয়ী হবে এবং এটা সবার জন্য ভালো হবে। একসাথে হচ্ছে প্রচার প্রচারণা সবকিছু সম্পাদন হবে। ধন্যবাদ। আমি মনে করি না এটাতে কোনো ব্যত্যয় ঘটবে। ধন্যবাদ। সুমন সাহেব, আপনার কাছে জাতীয় নির্বাচন নিয়ে আপনাদের অবস্থানটা কোথায়? আপনাদের কতটুকু, আপনার আর কয়েকদিন পরে তফসিল ঘোষণা করা হবে, বাট যদি জামাত এবং আদার্স দলগুলো কোনো প্রকার এইভাবে গণভোট না নিয়ে আসে? এই জুলাই সনদ নিয়ে আজকের আপনার টপিক, জুলাই সনদ না বলছি, জুলাই সনদ নিয়ে টপিক যখন আলোচনা হয়েছে সেখানে এনসিপি এবং জামাত চলে আসবে, কারণ তারাই আলোচনার মধ্যে ছিল, সমালোচনার মধ্যে ছিল। এবং শামীম ভাই যেটা আলোচনা করেছেন, ট্রাস্ট মি ভাই, ইটস লাইক এ ড্রিম। উনি যেটা স্বপ্ন দেখেন ওইটাই বলতেছেন। উনি যদি এইভাবে নির্বাচন যদি হতে, নির্বাচন আগামী 1-2 বছরের ভিতরে নির্বাচন হবে না। এনসিপির তো এখনো দলই হয় নাই, হোক তারপরে এদের নিয়ে আলোচনা করবে, কারণ তাদের নিয়ে আলোচনা করলে আবার তারা মাইন্ডও করে। তো জাতীয় নির্বাচনটা প্রয়োজনীয়তা আছে কেন? দেখেন, বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি ক্রাইসিসের মধ্যে আছে এই মুহূর্তে, সিরিজভাবে অগ্নিকাণ্ড হচ্ছে, মনে হচ্ছে ন্যাচারাল, আবার মনে হচ্ছে এটা প্ল্যানিং করা হচ্ছে। কারণ হচ্ছে কি, মুক্তিযুদ্ধের পরে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে 74 সালে একটা দুর্ভিক্ষ হয়েছিল, এটা প্ল্যানিং দুর্ভিক্ষ ছিল, এটা ইতিহাস সাক্ষী। কিন্তু আমরা সামহাও পলিটিক্যাল কারণে এটা আমরা ফ্রন্টে নিয়ে আসি। 24-এর আন্দোলনের পরে বাংলাদেশ আবার ব্রেক করার চেষ্টা করতেছে, এটা ইউটার্ন নিয়েছে। বাংলাদেশের ডেমোক্রেসি বলেন, উন্নয়ন বলেন, সব কিছু। এবং সেই মুহূর্তে যে সিরিজ অগ্নিকাণ্ড হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী এখনও সুরক্ষা নয়। জুলাই সনদে অনেকের ব্যাখ্যা দেখলাম, টকশুতে দেখলাম যে অনেকে ভালো সিকিউরিটি দিতে পারতেছে না। 2 দিন আগে থেকে ছেলেরা আন্দোলন করতেছে, জুলাইয়ের একজন যোদ্ধার হাত পড়ে গিয়েছে। এইসব এলোমেলো অবস্থায় নির্বাচনের দিকে যাচ্ছে কিন্তু সরকার যেটা বলতেছে, বা ডক্টর ইউনূস সাহেব যাচ্ছেন, এবং নির্বাচন ওই যে
আপনার কি মনে হয় ফেব্রুয়ারিতে যাওয়ার জন্য রেডি? ইউনিভার্সিটি নির্বাচনগুলো দিয়ে কিন্তু এবং নির্বাচন দিবেন, উনি তো বলছেন ন্যাশনাল মিডিয়ায়, ইন্টারন্যাশনাল মিডিয়ায়, ন্যাশনাল নেতাদেরকে, ইন্টারন্যাশনাল নেতাদেরকে, উনি কিন্তু ওনার মার্কেটিংটা করেই ফেলেছেন যে আমি ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে যাচ্ছি। ঠিক ওই মুহূর্তে উনার পৃষ্ঠপোষকতা এবং উনার বেনিফিশিয়ারি যে দলগুলো আছে তার মধ্যে থেকে জামাত এবং এনসিপি হচ্ছে অন্যতম। আর বিএনপি অলরেডি এর আগে আপনার টকশোতে বলছেন যে মামা বাগনার চুক্তি হয়ে গেছে, এখানে চুপ। বিএনপি এখন জাস্ট চুপ হয়ে নির্বাচনের দিনের জন্য অপেক্ষা করতেছে, তার ওইখান থেকে উইন হোক আর লাভ হোক লোকসান হোক এটা নিবে। কিন্তু আবার আমি আপনাকে অনেকবার বলেছি যে নির্বাচনের দৌড়ে কিন্তু বিএনপি নাই, -2 ফর্মুলাতে বিএনপি এখন আছে, কিন্তু কেন জানে তারা ক্রাইসিসটা বুঝতেছে না। এই যে ছাত্র নির্বাচনের কারণে ক্রাইসিসটা বুঝবে। এই যে আপনার কথা বোঝা যাচ্ছে নির্বাচন ডক্টর ইউনূস চাচ্ছে, বাট জামাত ডক্টর ইউনূস যা বলেন তা হয় না। ডক্টর ইউনূস বলেছেন পৃথিবীর সমস্ত ইনভেস্টররা বাংলাদেশে আসেননি। ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে এই আগামী ঈদের আগেই রোহিঙ্গারা বাংলাদেশ থেকে চলে যাবে, হয়নি। ডক্টর ইউনূস বলেছে সমস্ত পৃথিবীর মধ্যে বাংলাদেশ মডেল হবে, হয়নি। ডক্টর ইউনূস আসার পরে 3-0 ওনার পাবলিশড হয়েছে বিশ্বব্যাপী, কিন্তু বাংলাদেশে উনি বেকারত্ব তৈরি করে ফেলছেন, এটা অন্য সমালোচনা। তারপরেও এই যে উনার বেনিফিশিয়ারিদের মধ্যে থেকে এনসিপি এবং জামাত যেভাবে নির্বাচন নিয়ে একটা কেওস তৈরি করেছে, আমার কাছে মনে হচ্ছে নির্বাচনটা হুমকির মুখে হবে। হুমকির মুখে হলে হয়তো বা এখানে গৃহযুদ্ধও লাগতে পারে। বিএনপির যে এই বুককাশে যারা আছে, মানে দীর্ঘদিন খায় নাই, ওনারে অর্ধাহারে 20 বছর চলে গিয়েছে, প্রায় 20 থেকে আরও বেশি বছর, তারা চাইবে সেন্টার দখল করে হোক, যেভাবেই হোক নির্বাচনে উইন করার। অন্যদিকে জামায়াতের না তারা উইন করার, আমি নীলকেতে ব্যালট পেপার পাওয়া গিয়েছে। সুমন সাহেব, আমি একটা প্রশ্ন করি, যে আপনি বলছেন নির্বাচন হবেই না বা হুমকির মুখে, যে ওনারা দুই দল যদি হয় আপনি মিস করছেন, যদি হয় বিএনপি চাইবে তারা উইন করার, তাদের সর্বোচ্চ দিয়ে উইন করাতে ভোট পেয়ে উইন করবে, ফেয়ার ইলেকশন হলে বা যাই হোক তারা সর্বোচ্চ দেওয়ার। কিন্তু জামাত যেভাবে তাদের গুগলি দিতেছে বিভিন্ন জায়গায় দিতেছে এবং তাদের ম্যানুফ্যাকচার বা ভিতরে কাজ করতেছে, তেমনি ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক বা ম্যাচুরিটির অভাবে হোক, পলিটিক্যাল উইজডমের অভাবে হোক, এনসিপি এটার মধ্যে ঢুকে যাচ্ছে। তারা কিন্তু ওই মূল পলিটিক্যাল উইজডমে, কিন্তু আমি শেষ না আমার ভাই, আপনি আমাকে খুব কম সময় দিয়েছেন আজকে, কিন্তু এই পলিটিক্যাল উইজডমের কারণে হোক তারা ঢুকতে পারতেছে না। কিন্তু এইভাবে যদি নির্বাচনের আগ মুহূর্তে এখনও আইন শৃঙ্খলার লাইনে আসেনি, দেশে দুর্যোগের দেখা দিয়েছে, সামনে বন্যা, রাস্তাঘাট, শিক্ষকরা আন্দোলন করতেছে, রাস্তাঘাটের ভালো না, সেন্টার ঠিক না, শীত আসছে, বৃষ্টি আসবে, তারপরে রমজান মাস, আইন শৃঙ্খলা বাহিনীর এই ইন্টারন্যাশনাল একটা প্রেশার আছে, সব মিলে নির্বাচনের দিকে যাচ্ছে। সরকার কিন্তু দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে অথবা সুশাসনের দিকে নিয়ে যাচ্ছে। তারপরে মনে করবো একটা নির্বাচন হয়ে গণতান্ত্রিক সরকারের আছে যদি হ্যান্ড ওভার করা হয়, নির্বাচন হবে কি হবে না, আমি বলছি হওয়া উচিত, হবে কি হবে এটা তো বলা যাবে না, কিন্তু ডক্টর ইউনূসের উপর তো আমরা ভরসা রাখতেছি, কিন্তু হইতে হবে। যদি হয় গণতান্ত্রিক সরকারে আছে যে হ্যান্ড ওভার হয়, যেই আসুক ভাই ক্ষমতায়, অ্যাটলিস্ট জনগণ কথা বলার জায়গাটা পাবে, সংসদ শুরু হবে, বিশ্বব্যাপী জানবে যে 5 বছরের জন্য একটা সরকার আসছে, খারাপ সরকার। ধন্যবাদ। আমি আসছি মজুদ ভাই আপনার কাছে, আমি কলার কাছে যাচ্ছি। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্ন বা মন্তব্য আজকের বিষয় নিয়ে। আপনি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি আপনাকে। মানে আমাদের দেশের সমস্যাটা হচ্ছে যে আপনারা সমস্যা নিয়ে আলোচনা করছেন, বিশ্বের যত দেশে এই বিপ্লব হয়েছে সব কিছু একজন নেতার নেতৃত্বেই হয়েছে, কিন্তু 5 আগস্টে যা হচ্ছে তা মূলত কোনো নেতার নেতৃত্বে হয় না, একদল ছাত্র বৈষম্যের বিরুদ্ধে শুরু করেছিল। আর আওয়ামী লীগের যে 15 বছরের কুশাসন, গণতন্ত্রহীনতা, দুর্নীতি, অপশাসন, আয়নাঘর, এটার ফসল হিসাবে এটা বাস্তবে রূপ নিয়েছে। এটাই হচ্ছে প্রধান কারণ। যদি কোনো নেতা থাকতো তাহলে আজকে আপনারা যে আলোচনা করতে এই সমস্যা হতো। বাংলাদেশে কোনো নেতা নেই? বাংলাদেশে কোনো নেতা নেই আপনি মনে করেন? না, আমি বলছি এই যে 5 আগস্টের যে বিপ্লব হয়েছে, হ্যাঁ, তার পিছনে ডাইরেক্টলি কোনো নেতা ইনভলভ ছিলেন না, মানে একক নেতৃত্ব হয়নি, যৌথ নেতৃত্ব হয়েছে। রাইট, হ্যাঁ, বুঝলেন? দ্বিতীয় কথা হচ্ছে, আমি আইনের ছাত্র নাই, আপনারা ওই যে সংবিধান অনুসারে কোনো গণভোট নাই আমাদের দেশে। এখন যারা জুলাই সনদের জন্য গণভোট বলছেন, এটা কিভাবে আইনে নিবেন? এটা তো আইন হতে পারে না আনলেস দেয়ার ইজ এন ইলেকশন এবং পার্লামেন্টের। জি, আমি তো একটু আগে আলোচনা করছি অলরেডি। জি, বলছেন যে গণভোটের যে আইনটা হবে। জি বলেন। হ্যাঁ, না, আমি এটাই বলছি যে তাদের উচিত
ইলেকশনে যাওয়া, ইলেকশনে পাস করে তাদের সব দাবি দাওয়া পূরণ করা। এইভাবে শক্তি দিয়ে ইলেকশনে যাওয়া হয় না, সুস্থ জনগণকে দেখতে না, জনগণ তাদেরকে সাপোর্ট দেয়, তারপরে পার্লামেন্টে গিয়ে তারা সব সংশোধন। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। ইয়েস, এটাই এনসিপি এবং বিএনপির মধ্যে কথা হচ্ছে যে আপনার ইলেকশন, যে এটা যেটাই বাস্তবায়ন করা প্রয়োজন, যেটাই করা হোক আপনার ইলেকশন, বিএনপি বলছে, আর প্রতিশ্রুতি চাচ্ছে হচ্ছে এনসিপি। যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ফারুক ভাই? আলহামদুলিল্লাহ, আপনার মন্তব্য বা প্রশ্ন? একটু বলতে চাচ্ছি আমি, জি, একটি জাতির সুখ, স্বাস্থ্য, সমৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রগতি, অগ্রগতি, উন্নতি এবং স্থিতিশীলতা যে জিনিসটাকে কেন্দ্র করে আবর্তিত হয় তার নাম হচ্ছে লিডারশিপ বা নেতৃত্ব। সেই লিডারশিপ হয়েছে বাংলাদেশে পলিউটেড, ইনফেক্টেড এন্ড কন্টামিনেটেড, ক্যান্সারাস। আমরা নেতৃত্বের ক্রাইসিসে ভুগতেছি। আমরা ভয়ঙ্কর ফেসিবাদ থেকে আমরা মুক্ত হলাম। গত 16 বছরের সীমায় নির্যাতন, ভয়ঙ্কর ফেসিবাদ থেকে একদম মুক্ত হয়েছে। আজকে যে শুরু হয়েছে, কেউ বলতে চায় পিয়ার, কেউ বলতে চায় গণভোট, কেউ বলতে চায় এই সেই, এটা একমাত্র ফেসিবাদকে আবার উস্কে দেওয়া হচ্ছে, আবার ফেসিবাদকে সুযোগ করে দেওয়া হচ্ছে। কারণ বাইককে এখন মনে রয়ে গেছে বাংলাদেশের জনগণের। সেকেন্ড হচ্ছে এই যে গণভোটের কথা যে বলছেন, গণভোট যদি সংবিধানে থাকে তাহলে এটা করতে তো অসুবিধা নাই। আর সংবিধানে থাকে না গণভোট, তাহলে এখন এই ইস্যুটা রেজ করে ইলেকশনকে বিলম্বিত করে আরেকটা ফেসিবাদকে আরেকটা সুযোগ করে দেওয়া হচ্ছে। জুলাই সনদ নিয়ে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি। জুলাই সনদটা কিন্তু ওইটা ইনকমপ্লিট একটা সনদ। ফারুক ভাই, এইটা কোনো সনদ হইতে পারে না। আজকে দেখেন বেঙ্গল পার্টিশন প্ল্যান বাদ দেওয়া হয়েছে, এখানে নাই। যেখানে বেঙ্গল পার্টিশন প্ল্যানের মাধ্যমে বাংলাদেশ, আসাম came to exist as an independent sovereign state for 8 years, হিন্দু জমিদাররা এটা থাকতে দেয় নাই। আমি সম্মানিত কলার, আমি আপনাকে জাস্ট একটা, এই জুলাই সনদ নিয়ে আমার ক্লিয়ার একটা কোশ্চেন কি আপনার? আপনি বলছেন কোশ্চেন যে বেঙ্গল পার্টিশন প্ল্যানকে বাদ দিয়ে 1942-47 আমাদের নেতারা যে সংগ্রাম করলেন, লক্ষ লক্ষ জনতা যে রক্ত দিল, কোথায় গেলেন স্যার সলিমুল্লাহ শেরে বাংলা? আপনার প্রশ্নটা আমরা বুঝতে পারছি, আপনি যে কথাটি বলছেন যে গণভোট তো আমাদের সংবিধানে নেই, তাহলে এখন কিভাবে সম্ভব? এটা আমি দুজনের কাছেই শুনবো, তিনজনের কাছেই শুনবো, এই বিষয়টা নিয়ে যাচ্ছি পরবর্তী কল। আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। হ্যালো, কলার শুনতে পাচ্ছি না আপনাকে। আমি ব্যারিস্টার মওদুদ আপনার পড়বো, আপনার কাছে আসছি। তার আগে আমি ছোট্ট ব্রেকে যাবো, হ্যাঁ, আর ডেফিনেটলি আসবো আপনার কাছে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম জুলাই সনদ নিয়ে এবং এটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে। বাট সবচেয়ে বড় কথা, আমরা নির্বাচন চাই এবং নির্বাচনই হচ্ছে, মানে বাংলাদেশে ভোটের অধিকার ছিল না। বাংলাদেশে আমরা যদি যত কিছুই বলে থাকি, তার প্রত্যেকটা জিনিসের মূলে ছিল যে অনির্বাচিত সরকার। অনির্বাচিত সরকার হিউম্যান রাইটস ভায়োলেশন করে, অনির্বাচিত সরকার করাপশন করে, ল অ্যান্ড অর্ডারকে সব ধ্বংস করে, সব কিছু। তাই আমাদের একটি নির্বাচিত সরকার দরকার। আমি বিশ্বাস করি জামাত, বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদ সরকার একই লাইনে আসবে ফর ন্যাশনাল ইলেকশন, যেটা আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারিতে হবে। আমরা আরও কথা বলবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আমাদের সাথেই থাকুন প্লিজ।